আচ্ছা, তো গত ক্লাসে আমরা জাস্ট দেখছিলাম এটা টাইপ বি তে টোটাল মাত্র 5টা লাইন। জি স্যার। এই 5টা লাইনের মধ্যে আজকে আমরা এই টাইপ সি তে টোটাল লাইন করে একটু খেয়াল করেন। এখানে A1 24টা, এইখানে A12। তার মানে এই সিরিজে বা এই যে লাইনের টোটাল আলাদা আলাদা টার্মিনাল আমরা পাইতেছি কয়টা? 12টা। তার মানে 12টা কানেকশন করা সম্ভব। এবং টাইপ সি কিন্তু কোনো পোলারিটি নেই। তার জি মানে স্যার। হচ্ছে টাইপ সি যখন আপনি এদিকে কানেক্ট করবেন, ধরেন আমার এই অ্যাঙ্গেলটার নাম ভিবাস, এখন আমি টাইপ সি এভাবে যখন দিতেছি আমার ফোন চার্জ হয়। জি স্যার। আবার আমি ঘুরে ধরেন এদিকে দিলাম, এদিকে তাহলে কি চার্জ। ভিবাস আমার এদিকে আছে? নাই। তার মানে এদিকে চলে গেছে না? জি স্যার। এদিকেও আরেকটা ভিবাস থাকবে। তার মানে হচ্ছে এর দুই দিকেই সেম লাইন জাস্ট ঘুরাই দিছি, যাতে আপনি যেদিকেই কানেক্ট করেন ওই দিকেই যাতে ওর কানেক্টিভিটি হয়। যেমন ধরেন এখানে A1 এ দিছি কি? গ্রাউন্ড। গ্রাউন্ড। এখানে দেখেন B1 এও গ্রাউন্ড আছে। জি স্যার। তার মানে আমরা যখন এই টাইপ সিটা ওর কোনো পোলারিটি মেইনটেইন করি না, যেভাবেই দিই ওইভাবেই সে কানেক্টেড। এবার ব্যাপারটা বুঝছেন যে আসলে জি স্যার। অনেকগুলো লাইন এবং 12টা লাইন। এই 12টা লাইনের কোনো এখন পর্যন্ত ওই 12টা লাইনের টেকনোলজি আবিষ্কার হয়নি। 12টা লাইন যে আসলে দিবে এর মধ্যে সব লাইন অ্যাক্টিভও না। এখন আমরা দেখি যে কি কি লাইন আমাদের পরিচয় আছে। আমরা গ্রাউন্ডটাকে চিনি, জি স্যার। এরপরে কোন লাইন চিনি? বিভাগ, বিভাস চিনি। এরপরে কোন লাইন চিনি? ডাটা প্লাস ডাটা মাইনাস, ডাটা প্লাস ডাটা মাইনাস চিনি। আর কাকে চিনি? চিনি না। এটা দিলাম গ্রাউন্ড। একজন, দুইজন, তিনজন, চারজনকে চিনি। আর বাকি যারা আছে তাদেরকে চিনি না। তাইলে এখন যাদেরকে চিনি তাদের নিয়ে তো আর কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। বিভাস কি করে? পজিটিভ সাপ্লাই দেয়। Positive supply করে। সাপ্লাইয়ের পরিমাণ কত? 5 ভোল্টেজ। 5 ভোল্ট। দ্যাটস স্ট্যান্ডার্ড। জি যদি স্যার। ফাস্ট চার্জিং কনসেপ্টে কেউ আপনাকে জিজ্ঞেস করে যে ফাস্ট চার্জিং এর বিভাস ভোল্টেজ কত, তাহলে আপনি आंसर দিতে পারেন কি? 9 অথবা 15। নয়। ফাস্ট চার্জার যখন হবে তখন সেক্ষেত্রে 9 অথবা 15। তখন একটু কনসেপ্ট একটু জাস্ট আপনি ফ্লিপ করে দিবেন, একটু ঘুরাই দিবেন, শেষ। আর নরমালি কি পাস? নরমালি দুনিয়ায় যত মোবাইল ফোন আছে স্ট্যান্ডার্ড 5 ভোল্ট। বিভাস মানে 5। যদি আপনাকে ফাস্ট চার্জিং এর বিভাস জিজ্ঞেস করে তখন এটা ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন এই লাইনটার নাম কি? ধরেন সাপোজ আমরা ডিএম আর ডিপি দুইজনকে তো চিনি। ডাটা প্লাস ডাটা ডাটা প্লাস ডাটা ডাটা মাইনাস। মাইনাস। এই দুটো লাইনকে আমরা চিনি না? জি স্যার। এই দুটো লাইন মূলত ইউএসবি 2.0। তার মানে এটার মাধ্যমে আমরা কি করতে পারি? ইউএসবি পোর্টের মাধ্যমে ডাটা। ইউএসবি পোর্টের মাধ্যমে যখন আমরা জি ডাটা স্যার। ট্রান্সফার করি, এই ডাটা ট্রান্সফারটা হয় হচ্ছে 2.0 ভার্সন। তার মানে এখানে তার স্পিডের একটা লিমিটেশন আছে। যদি আমরা ইউএসবি 2.3 এর সাথে এর কল্পনা করি বা তুলনা করি, তাহলে 2.3 কিন্তু 2.0 থেকে অনেক আগাম থাকে। কারণ টাইপ বি তে আপনি কি কখনো দেখছেন যে 50 ওয়াটের ফোন ফাস্ট চার্জ হয় টাইপ বি তে? 33 ওয়াটের ফোন ফাস্ট চার্জ হয় এরকম টাইপ বি দেখছেন? হাইয়েস্ট 20 বা 25 ওয়াট বা 18 ওয়াট পর্যন্ত আমরা দেখছি। কিন্তু কমন এটা কেন হইতে পারলো না, বা টাইপ বিটা আসলে কেন বেশি ওয়াট চার্জ সাপোর্ট নেয় না? কারণ হচ্ছে তার বেশি ওয়াটে নিতে গেলে তার তো আলাদা একটা লাইন লাগবে। ভোল্টেজ যাওয়ার জন্য যেমন তার একটা ভোল্টেজের লাইন লাগবে, সিগন্যাল সিপিইউর সাথে কমিউনিকেট করার জন্য, চার্জিং এসির সাথে কমিউনিকেট করার জন্য, পিএমআইডির সাথে কমিউনিকেট করার জন্য তার আলাদা লাইন লাগবে। এই পাওয়ার ম্যানেজমেন্ট আইটির সাথে যদি সে কমিউনিকেট না করতে পারে, তাহলে কি ব্যাটারিতে সে চার্জ দিতে পারবে? একটা ফোন আপনি যে চিন্তা করেন 200 ওয়াটে চার্জ হয়, এই যে এটা বন্ধ করতে বলছি, এটা চলবে না। হয় দেখতে হবে, নাইলে অপেক্ষা করতে হবে যতক্ষণে তাদের মেশিন অন না হবে ততক্ষণ আপনারটাও হবে। ঠিক আছে? এখন খেয়াল করুন এদিকে। তো এই জন্য এত রেট কেন? তো এই জন্য ইউএসবি 3.0 ইন্ট্রোডিউস করার জন্য টাইপ সি তে এখানে আলাদা দুইটা লাইন করছে। ডিএমডিপি যেমন ডাটা ট্রান্সফার করতো, এখানে আরো দুইটা লাইন করছে তারা। এই লাইন দুটার নাম দিয়েছে কি দেখেন? আরএক্স এবং টিএক্স। এই আরএক্স আর টিএক্স দিয়ে বুঝাইতেছে কি দেখেন? আরএক্স দিয়ে তারা বুঝাইতেছে, আরএক্স মানে হচ্ছে রিসিভ, ঠিক আছে? আর টিএক্স দিয়ে বুঝাইতেছে ট্রান্সমিট। মানে আরএক্স দিয়ে আমরা রিসিভিং বুঝি, টিএক্স দিয়ে ট্রান্সমিটিং বুঝি, মানে আদান প্রদান বাংলায়। একটা দিয়ে পাঠায় ডেটা আর একটা দিয়ে ডেটা সংগ্রহ করে। তার মানে এইখানে মূলত যদি আমরা এটাকে ইউএসবি 2.0 ধরি, তাহলে এটা হবে আমাদের কি? ইউএসবি 3.0। এটার থেকে এ ফাস্ট, এটার থেকে এ বেশি
চার্জ বা বেশি দ্রুত মোবাইল ফোনকে চার্জ করতে পারে, এই জন্য আরেকটি ইউএসবি লাইন ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ইউএসবি 2.0 বা টাইপ বি দিয়া আপনি কি 10 জিবির একটা ফাইল আর টাইপ সি দিয়ে যদি 10 জিবির একটা ফাইল ট্রান্সফার করেন, দুই টাইপের মোবাইলে কোন ডাটাটা আগে ট্রান্সফার হবে? টাইপ সি। এই যে টাইপ সি আমরা বলতেছি সবাই, আমরা সবাই বিশ্বাস করতেছি বা সবাই এটা জানি, এর মধ্যে আসলে বিশেষত্ব কারণটা কি? এর মধ্যে যেমন ডিএমডিপি কাজ করতেছে, সাথে সাথে হাই স্পিড ডাটা ট্রান্সফার করার জন্য আরেক স্টেজ ব্যবহার করা হয়েছে, এবং এই দুইটা লাইন দিয়ে মূলত ফাস্ট চার্জিং টেকনোলজিটাও অ্যাডপ্ট করা হয়। ক্লিয়ার ব্যাপারটা? তাই আমাদের লাইন দেওয়া আরেকটা। এখন দেখেন তো আর কোন লাইনগুলো আমরা চিনি না, আরো একটা লাইন আছে CC1 CC2 CC1 সাব ওয়ান সাব টু SBU এসবিইউ SBU, এখানে SBU 1 আছে, CC2 B8 এ এই দেখেন A8 এও কিন্তু SBU 1 আছে, তার মানে এটা ঘোরানো জাস্ট যাতে কানেকশন হয়। জি। এখন এই SBU মানে কি? SBU মানে হচ্ছে সাইড ব্যান্ড। সাইড ব্যান্ড আবার কি? সাইড ব্যান্ড জিনিসটা কি? টাইপ সি তে কি আমরা হেডফোন কানেক্ট করি না? জি জি আমাদের স্যার। ফোনের টাইপ সি আসার পর থেকেই তো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক হওয়া উদাও করে দিছে না? হ্যাঁ। ব্র্যান্ডগুলো কি আমার ফোনে টাইপ সি দিলে কি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেয়? ডেডিকেটেড এখন আর পোর্ট দেয় না, কারণ ওর জায়গা বেশি লাগে, ওর আলাদা আলাদা লাইন করা লাগে, সার্কিট করা লাগে। যেহেতু আমি একটা টাইপ সির মধ্যে আমার অনেকগুলো লাইন আছে, এই একটা লাইন ব্যবহার করা হয়েছে কি নামে? সাইড ব্যান্ড। এই সাইড ব্যান্ডটা মূলত আমাদের কাজ করে মোবাইল ফোনের হেডফোনে। ঠিক আছে? জি এখন চিন্তা করেন, একটা সাধারণ একটা উদাহরণ দিয়ে চিন্তা করেন, একটা ফোন দাম তার মনে করেন যে 7,000 টাকা বা 10,000 টাকা, টাইপ সি পোর্টই ব্যবহার করা হয়েছে, একটা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও আছে, মানে হেডফোন আলাদা ঢুকানোর একটা অপশন দিয়ে রাখছে। তাইলে এই ফোনের টাইপ সি পোর্টের মধ্যে কি আপনি সাইড ব্যান্ডের লাইন পাবেন? বুঝলেন না আমার কথা? আরেকটা আমি ভাঙায় বলি, ধরেন একটা ফোন টাইপ সি পোর্ট আছে, আমি একটা টাইপ সি হেডফোন কানেক্ট করতেছি, কিন্তু আমার হেডফোন বাজে না। এটা কি কারণ হতে পারে? লাইন নেই সাইড ব্যান্ড নাই সাইড ব্যান্ডটা মূলত কি করতেছে? হেডফোনের জন্য অডিও ইন্টারফেসের কাজ করতেছে। অডিও যত আপনি কানে শুনতে পান তার মাধ্যমে আসে, এই লাইনটা মূলত এসবিইউ তে। ঠিক আছে? তাহলে এসবিইউ লাইনের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। কেউ যদি এসে বলে আমার ফোনে হেডফোন আগে চলতো, সাপোজ আমার হেডফোন টাইপ সি আগে চলতো, এখন চলতেছে না, তার মানে এখন আপনার প্রথমত হেডফোন খারাপ হতে পারে, এটা কিন্তু সন্দেহ থাকা উচিত। জি স্যার। আপনি যখন অনলাইনে ডিভাইসে চেক করবেন হেডফোন ভালো, তার মানে ওর ফোনে এখন চার্জিং টোটালটা খারাপ হয়েছে নাকি যে কোনো একটা লাইন খারাপ হয়েছে? যে কোনো লাইন খারাপ কোন হয়েছে। লাইনটা খারাপ হইলো? Side band. Side band। এখন কি সব লাইন আমার কি উঠায় তারপরে কি না, দরকার স্যার, আছে? না, ব্যাপারগুলো কি একটু ইজি হইতেছে না? জি। ব্যাপারগুলো বুঝবে। এরপরে দেখেন আরেকটা লাইন আছে, কি লাইন? CC2 CC1 CC2 এই যে A5 B5, মানে একটা লাইনে দুই ভাগে ভাগ করে দিয়েছে। এখন সিসি মানে কি? সিসি যদি চিন্তা করেন, সি আর সি এর মানে হচ্ছে চ্যানেল কনফিগারেশন বা কনফিগ বলি আমরা। চ্যানেল কনফিগ, এই চ্যানেল কনফিগারেশনটা করে কি? টাইপ সি দিয়ে কিন্তু আমরা মোবাইল ফোন চার্জ দেই, টাইপ সি দিয়ে কিন্তু মোবাইল ফোনের হেডফোন ব্যবহার করি, আবার টাইপ সি টু টাইপ সি দিয়ে কিন্তু আমরা ডিসপ্লের আউটপুট হিসেবেও ব্যবহার করতে পারি। যারা ফোনের মধ্যে মানে দামি ফোনের ক্ষেত্রে টাইপ সি পোর্ট একটা দিয়ে দেয় না, এই মাথাও টাইপ সি ওই মাথাও টাইপ সি, এই টাইপের কেবল লাইনটা যদি এই পিসির এই টাইপ সিতে আপনি কানেক্ট করেন, তাহলে দেখবেন আপনার ডিসপ্লে অডিও ভিডিও পুরো এই মনিটরে চলে আসবে, মিউজিক সহ। তার মানে আমি এই স্ক্রিনে যা করব ওই ডিসপ্লে তখন ওইটাই মিরর করবে, মানে ওইটাই শো করবে। এই একটা তারের মাধ্যমে করতেছি কিন্তু, ব্যাপারটা বুঝতে পারতেছেন? এই জায়গায় কিন্তু আগে আমরা HDMI পোর্ট ব্যবহার করতাম, এত বড় একটা পোর্ট, এত বড় একটা লাইন, এই HDMI রিপ্লেস করে ফেলছে টাইপ সি দিয়ে। বর্তমান সময়ে দেখবেন যত ধরনের দামি ডিভাইস আছে, ল্যাপটপ থেকে শুরু করে সবাই কিন্তু ইউনিভার্সাল টাইপ সি ব্যবহার করা শুরু করতেছে। কারণ একটা HDMI এর মধ্যে যেমন অনেকগুলো লাইন টানা সম্ভব, একটা বড় পোর্ট থাকে, টাইপ সিটা কিন্তু সাইজে ছোট, কিন্তু ওর মধ্যে লাইন কিন্তু কতগুলো দেখছেন? 24টা না 12টা ধরি, কারণ উল্টাইলে তো ওই 12টাই। জি তাই যেইলা ওই কুতুরে তো দুইবার কিনা লাভ নেই। টাইপ সি তো অনেক রকমের হয় না, হ্যাঁ অনেক রকমের হয়, অনেকগুলো পিনও আলাদা হয়। পিন বলতে এখানে কানেক্টিভিটি আছে কিন্তু এনসি হিসেবে। স্যার এই টার্মিনাল স্যার লাগবে স্যার। এই যে টার্মিনাল যেগুলো আছে এগুলো আমরা বেসিক একটা মোবাইল ফোনের কনসেপ্ট নিয়ে আলাপ করতেছি। এখন যদি আমরা চিন্তা করি ফোনের মধ্যে হেডফোন জ্যাক আছে, তার মানে এসবিইউ নাই,
এখন যদি এমন হয় ফোনটা শুধুমাত্র চার্জই হবে, ডাটা ট্রান্সফার হবে না, যেমন একটা হেডফোনের কথা চিন্তা করি, একটা হেডফোনে কি টাইপ সি আছে না? জি। তারপরে ওটার মধ্যে কি আপনার সাইড ব্যান্ড, সিসি এগুলো কি দরকার আছে? না। আপনি কি করবেন? শুধুমাত্র চার্জ দিবেন, তাইলে তার দরকার কি? শুধুমাত্র বিভাস গ্রাউন্ড আর কিছু লাগবে না, মানে ওর মধ্যে কিছু নাই। কিন্তু অ্যাকচুয়ালি একটা মোবাইল ফোনের কনসেপ্ট যদি চিন্তা করি, তাইলে এই টোটাল কনসেপ্ট আমাদের চলে আসবে। এখন আসলে চ্যানেল কনফিগারেশন আসলে কার অল্টারনেট হিসেবে এখানে দেওয়া হয়েছে। টাইপ বিতে যেমন একটা আইডি নেম দেখছিলাম, আইডেন্টিফিকেশন করে, এই চ্যানেল কনফিগারেশন বা সিসি ল্যাং ওই টাইপেরই কাজ করে। আপনি যখন হেডফোন কানেক্ট করেন তখন সে হেডফোনের হিসেবে আউটপুট করা শুরু করে, সিপিইউ ওই অনুযায়ী সিগন্যাল পাঠায়। আপনি যখন একটা ফাস্ট চার্জার কানেক্ট করেন, ও কিন্তু কেবল চিনতে পারে। আমাদের মোবাইল ফোনে কেবল কিভাবে চিনে? আপনি যখন একটা অন্য কেবল কানেক্ট করেন, তখন এই কেবলটা কি আনঅথরাইজ হিসেবে শো করে না? এই শো করার জন্য এই চ্যানেল কনফিগারেশন, এই টার্মিনালটাই মূলত কাজ করে। ও মূলত প্রত্যেকটা অ্যাক্সেসরি, প্রত্যেকটা আলাদা আলাদা চার্জারকে, হেডফোনকে, ডাটা কেবলকে, এইচডিএমআই কেবলকে সবাইকে সে ডিটেক্ট করতে পারে। জি স্যার। এটাই হচ্ছে চ্যানেল কনফিগারেশন। তাহলে টোটাল লাইন এখন আমরা কয়টা পাইছি? দেখেন তো, এক নম্বর যদি হিসাব করি, কে ছিল? গ্রাউন্ড এক নম্বরে বিভাস দিল, গ্রাউন্ড এক নম্বরে বিভাস, দুই নম্বরে কে ছিল? ডাটা প্লাস ডাটা দিলাম ডাটা মাইনাস ডাটা প্লাস। তিন নম্বরে কাকে পাইলাম? CC আরএক্স টিএক্স টিএক্স। চার নম্বরে কাকে পাইলাম? সব বিভাস আবার সাইড ব্যান্ড বিভাস তো লাগছে সাইড এসবিইউ। এইচডিইউ পাঁচ নম্বরে কাকে পাইলাম? সিসি1 সিসি। ছয় নম্বরে কাকে পাইলাম? গ্রাউন্ড পাইছি না? জি স্যার। এখন এই ছয়টা লাইনে মূলত যত আলট্রা মডার্ন ফোন আছে, একেবারে ফ্ল্যাগশিপ থেকে শুরু করে যত দামি ফোন হোক, এর মধ্যে এই ছয়টা লাইনে আপাতত একটি। তার মানে এখনো ফাঁকা লাইন আছে কয়টা? 6টা 12টার মধ্যে 6টা অ্যাক্টিভ হইছে, বাকি জি। 6টা কি এখনো ফাঁকা পড়ে জি আছে না? স্যার। জি। এগুলো এনসি সব এগুলা কিছু কিছু ফোনে এনসি থাকে না। এই যেমন আমরা যে ডিজাইনটা বানাইছি, এখানে দেখেন RX1 RX1, এখানে একটা প্লাস একটা মাইনাস দিয়ে রাখছি। জি। আবার দেখেন এখানে ভিভাস, এখানে দুইটা, এখানে দুইটা, জি। এখানে তো এই একটা আর এই একটা দিকে হইতো, এই দুইটা দিয়ে রাখছে কেন? প্লাস মাইনাস এগুলো মূলত অক্সিলারি হিসেবে, যেহেতু লাইন আছে, দামি ফোনগুলো এই কনসেপ্টগুলো ফলো করে। যদি কোনো কারণে আমার একটা ভিভাস মিসিং হয়, এই ভিভাসের সাথে এই ভিভাসে কানেক্ট করে, এটা হইতে পারতেছে না, কিন্তু এরা তো দুজন ঠিক আছে, এরা যাতে কানেক্ট করে ফোনটা নর্মাল ওয়েতেই চার্জ করে। এইগুলো হচ্ছে ওই যে আমরা বর্তমান ফোনগুলো ওয়াটার রেজিস্ট্যান্স পাই, কত মানে ফিচার থাকে, কোনো কারণে পানি ঢুকে যদি জায়গাটাকে নষ্ট করে বলে, একটা না একটা লাইন ব্যাকআপ হিসেবে রেখে দিচ্ছে। এজন্য দেখবেন দামি ফোনগুলো কিন্তু খুব সহজে চার্জিং পোর্ট নষ্ট হয় না, খুব সহজে নষ্ট হয় না। মানে আপনি কিনছেন 6 মাসের মধ্যে চার্জিং পোর্ট চেঞ্জ করা লাগছে, এটা প্রিমিয়াম ক্যাটাগরির ফোনে হয় না। 2 বছর 3 বছর পরে তাও আপনার কাছে ফিজিক্যাল ড্যামেজ যদি হয় তখন, এর আগে সহজে হয় না। কারণ হচ্ছে এই একটাই, ওর মধ্যে লাইনের এখনো গ্যাপই আছে, 5-6টা লাইন এখনো ফাঁকা করে আছে, যেগুলো ইন ফিউচারে হয়তো নতুন কোনো টেকনোলজি যদি আবিষ্কার করে কেউ, এর মধ্যে হয়তো ঢুকে দেবে, হয়তো এর মধ্যে অন্য অনেক কিছু থাকতে পারে। আমরা টাইপ সি পোর্টের মধ্যে ক্যামেরা কানেক্ট করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ক্যামেরাটা দেখছেন 360 ডিগ্রি ক্যামেরা অনেক ব্র্যান্ডের দিতে পাওয়া যায়, টাইপ সি পোর্ট দিলে ক্যামেরা চলে। কিভাবে কানেক্ট করে? এই যে চ্যানেল কনফিগারেশন আর XTX ডাটা ট্রান্সমিট করতে থাকে। তো এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করছে? টাইপ সি যদি না থাকে টাইপ বি থাকতো, এতগুলো লাইন কি বানানো সম্ভব ছিল? এত স্পিড কি কভার করা সম্ভব ছিল? টাইপ সিটা আসলে এই কনসেপ্টটি আগামী আরো 100 বছরও মনে হয় না এই কনসেপ্ট আর পরিবর্তন হতে পারবে, কারণ বর্তমানে ম্যাক্সিমাম ডিভাইসগুলো কিন্তু টাইপ সিতে শিখছে। টাইপ বি হারায় গেছে অলরেডি, হয়তো আর 2-4 বছরের মধ্যে টাইপ বি আপনার কাছে এখনই কিন্তু কমা শুরু হয়ে গেছে। জি। বাটন ফোনে এখন টাইপ টাইপ সি চলে আসছে, জি স্যার। জি। এটা মানে হেডফোন কিনতেছেন 300-400 টাকা, এটা কিন্তু টাইপ সি। জি স্যার। তো এই জন্য টাইপ সিটা আগামী টেকনোলজি, এবং এই টেকনোলজির মধ্যে টোটাল লাইন কয়টা আছে আমরা আগে জানবো। এই টেকনোলজির মধ্যে যে কয়েকটা গ্যাপ আছে, ফাঁকা লাইন আছে, এগুলো যখন ফিউচারে অ্যাড হবে, তখন আজকের কথা মনে করেন যে ওই দিন তো ফাঁকা পাইছিলাম, এখন ওই ফাঁকার মধ্যে তারা এই লাইনগুলো বানাবে। তখন স্যার 2 মাসে উল্টে দিলে স্যার চার্জ হবে? অবশ্যই হবে, কারণ আপনার এখনো ধরেন আমরা এই লাইনগুলোরে এক্সট্রা দিয়ে রাখছি, এই জায়গাটা ফাঁকা আছে, এই যে ডিভাইস 4টা না দিয়ে 2টা দিলেও তো কাজ করতো, বুঝেন নাই?
যেমন ধরেন এই বিবাস আর এই বিবাস দুজনের কানেকশন, এই মাঝখানে এই দুজনের জায়গায় যদি আমি অন্য একটা লাইন দিতে পারতাম, বুঝলেন না? জি। হ্যাঁ, এক্সট্রা মূলত সব ফোনের জন্য না, এটা আমরা প্রিমিয়াম ক্যাটাগরির একটা ফোনের কথা চিন্তা করতেছি। 10,000 টাকার ফোনের মধ্যে এসবিও নাই, হেডফোনের কোড আলাদা। তো এই কনসেপ্টগুলো আমরা আগে জাস্ট বুঝলাম, বোঝার পরবর্তীতে আমরা এখন প্র্যাকটিক্যাল ধরনের একটা সার্কিটকে পরিমাপ করব, এই কোন লাইন মিসিং হলে কি অপশনে আমরা যাব, এই জিনিসগুলো একটু ডিপ সার্কিটের সাথে বুঝবো। এটা নরমালি এই ডায়াগ্রাম মাথায় থাকলে যদি আমি সার্কিট পরিমাপ না করতে পারি, আমার কাছে একটা সার্কিট যখন আসবে, এই সার্কিটটা ব্যাটারি সব ঠিকঠাক আছে, আমি ব্যাটারি মাইপে দেখেছি ভোল্টেজ ঠিক আছে, চার্জার লাগাইলেও 0 0 রিডিং। এখন চার্জার লাগাইলে কেন 0 হইল? এটা চার্জ কেন হইতেছে না? আমার কি ব্যাটারি খারাপ নাকি আমার সার্কিট খারাপ? আমি কাকে দোষ দিব? এটা কি আমার স্টেপ বাই স্টেপ যেতে হবে? জি। তাইলে এখন স্টেপ বাই স্টেপ যেতে গেলে চার্জিং এর যে সার্কিটটা চলে, সার্কিটটা কে কে আছে, কার সাথে কার কানেকশন, এটা কি আমরা এমনি এইভাবে দেখলে বুঝবো? তখন আমাদের কি করতে হবে? কানেক্ট করে প্রত্যেকটা জিনিস ট্রেস করতে করতে গিয়ে মাপতে হবে। এমনি ধরলাম আর মান আসলো আর বলে দিলাম ভালো, এরকম কিন্তু হবে না। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই লাইনগুলো আগে একটু ক্লিয়ার করেন, সবাই এর দরকার একটু নোট নিয়ে নেন। এরপর আমরা এই ফোনটা ধরে নেন চার্জ হয় না, আমরা দেখাবো চার্জ হয় না। এরপর এটাকে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে রিকভার করতে যাব, যে কি সমস্যা, ঠিক আছে? তো একটু এটা নোট নেন। মান যে আসবে সে কে নেগেটিভ। সর্বোচ্চ মান যে আসবে PSI বিএসআই থেকে যে কম মান আসবে সে কে Positive। সে positive। মনে পড়ছে? এখন ধরেন এরই বিএসআই ভ্যালু সবচেয়ে বেশি আসবে। এখন ধরেন আমি একটা প্রবলেম নিয়ে আসছে, প্রবলেম হচ্ছে গিয়ে ফোন চার্জ দিলে চার্জিং লোগো দেখায় কিন্তু ফোনে চার্জ জমে না। তাহলে এইখানে মূলত আমি যদি ব্যাটারিকে দোষ দেওয়ার আগে আমি যদি সার্কিটটাকে একটু মেজার করতে চাই, আমি কি পারবো না? আমার কোন জায়গায় মাপতে হবে? এখন যেহেতু ব্যাটারির এইখানে মূলত একটা ইনফরমেশনাল লাইন আছে, এই ইনফরমেশনাল লাইনে একটা এনটিসি রেজিস্টার থাকে, মানে নেগেটিভ টেম্পারেচার সে সেন্স করে। এই রেজিস্টার যদি কোনো কারণে রেজিস্ট্যান্স হারায় ফেলায় অথবা রেজিস্ট্যান্স বাড়ায় ফেলায়, তখন দেখবেন আপনার ব্যাটারির টেম্পারেচার সে সবসময় মনে করে হাই, সে রেজিস্ট্যান্স বাড়ায় ফেলে। তার মানে আপনার ব্যাটারি কিছু কোনো চার্জ পাঠায়, শুধুমাত্র লোগো দেখাইতেছে কিন্তু চার্জ জমতেছে। এখানে পিএমআইডি মনে করেন যে কাজ করে। তো এই কনসেপ্টগুলো যাওয়ার আগে আমরা আসলে তো সহজ জিনিসগুলো আগে একটু বুঝলে জি স্যার। স্টেপ বাই স্টেপ গেলে তখন ইজি হয়ে যাবে। আমি বললাম, আপনি শুনছেন, ভিডিও করছেন বা লিখছেন, কিন্তু এই জিনিস তো আসলে কাজের সময় আপনি খুঁজে পাবেন না। এই জন্য ট্রাই করতেছি যতটা সম্ভব আসলে প্র্যাকটিক্যাল একটু নলেজ বাড়ানো যায়। যেমন এই ফোনের মধ্যে প্রবলেম যেটা আছে এটা জানা প্রবলেম, কিন্তু এখন আপনার সামনে আমি এমনভাবে জিনিসটাকে দেখাবো যে এই ফোনটা চার্জ হয় না, এই ফোন আমি কীভাবে এটাকে পরিমাপ করবো, এবং আপনার কাছে যখন একটা ফোন আসবে আপনার কোন কোন স্টেপ আসলে ফলো করা উচিত। এই জিনিসটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, আপনার ব্রেন তো এটা একটু হলেও রাখবে। জি। প্রবলেম যখন আসবে তখন আপনি ওই স্টেপে যাইতে পারবেন। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে এটা মুছে দিলাম। এখন ধরেন আমরা চার্জিং পোর্ট চেঞ্জ করার আগে আমরা একটু প্র্যাকটিক্যাল কাজ একটু পরে যাই। আমরা ধরেন এমন এই ফোনের প্রবলেমটা আসলে একটু ফাইন্ড আউট করি। ধরেন এই ফোনটা নিয়ে আসছে যার ফোন, যে কাস্টমার বা যার যে ইউজার, সে বলতেছে এই ফোনটা চার্জ হয় না। এখন চার্জ হয় না বলতে আমরা প্রথমত কি দেখতে পারি, ফোনটা আসলে আই চার্জারে রিডিং কত। সাপোজ মনে করেন ফোনটা আমি খুলিও নি, ফোন না খুলে আমার কাছে তো টেস্ট করার ইকুইপমেন্ট আছে, আমার কাছে তো যন্ত্র আছে। জি। তাহলে প্রথমত আমরা যখন আই চার্জার কানেক্ট করবো, আই চার্জারে আমরা রিডিং দেখবো। এখন আমি যখন আই চার্জার কানেক্ট করছি, দেখেন আমার আই চার্জারের যে যে আমি যে টার্মিনালে কানেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের এই সাইডেরটা, যেটার নাম্বার হচ্ছে আমরা যদি হিসাব করি 4 নাম্বার বা 5 নাম্বার। এখন 5 নাম্বার টার্মিনালে কি কোনো ধরনের রিডিং আছে দেখেন তো? আমরা জাস্ট এই খুললাম, সব কি 0 0 না? জি। আমি আমার ফোন কানেক্ট করে আগে দেখাই যে কয় নাম্বারে আসলে লাফায়, লিংক মানে দেখেন কয় নাম্বারে উপরে 2 নাম্বার, উপরে দেখছেন তো? কর্নারে। জি স্যার। কোনটা মারতেছে? জি। এখন ধরেন আমি উপরে। এই ফোনটা কানেক্ট করতেছি, ডান সাইডে এই ফোনটা কানেক্ট করতেছি। এখন দেখেন এই যে এই 0 0। কোনো ধরনের কোনো রিডিং আছে? জি না। 0 0। তার মানে এইটা মূলত প্রবলেম কি? নো চার্জ। নো চার্জ। এখন নো চার্জ আসছে সাপোজ, এখন আমি এটাতে কি কি ডায়াগনোসিস করব, মানে আমার কি কি স্টেপ যাওয়া উচিত, প্রথম স্টেপ কি হবে এবং পর্যায়ক্রমে আমি কি কি পরিমাপ করি। এখন যেহেতু আমার ফোনে চার্জ হয় না, জি। এখন চার্জ না হওয়ার পেছনে কে দায়ী হতে পারে? চার্জিং পোর্ট। জি। একটা জিনিস মাথায় রাখবেন, প্রবলেম হইলে কখনো প্রবলেমের মাথা থেকে শুরু করা উচিত না। মানে এখন আমি চাইলেও ব্যাটারি মানে পরিমাপ করতে পারি, ব্যাটারি পরিমাপ করলে আমি ধরেন ব্যাটারি পাইলাম 3.7, তাইলে এখন আসলে যেহেতু আমার ব্যাটারি পর্যন্ত চার্জ জমেই না, এগুলো আমার মাপলে আমি শুরু থেকে
শুরু করব, নাইলে আমি যে কোনো জায়গা থেকে পুরা দুরা বাবা শুরু করব। কিন্তু উচিত হচ্ছে যেহেতু চার্জিং পোর্ট থেকে আমাদের ইস্যু আমাদের মনে হচ্ছে জি, স্যার। আগে আমাদের ভিভাস ঠিক আছে কিনা এটা চেক করা। জি তাইলে এখন আমাদের প্রথমত যেহেতু আমার কাছে এই বোর্ডের মডেল আমার জানা আছে, অথবা যে কোনো বোর্ডের মডেল কিভাবে দেখতে হবে আপনাদের বলছিলাম না, জি প্রোডাক্ট ক্রমে থাকে যে ক্রমে গিয়ে আপনি ফোনের জি, স্যার। মডেল লিখে সার্চ দিতে পারেন, অথবা ওই যে গুগল লেন্স ব্যবহার করতে পারেন। জি। এবং মাদারবোর্ড থাকলে মাদারবোর্ডের গায়ে মনে করেন যে ব্র্যান্ডের নাম খোদাই করা থাকে, ঠিক আছে? স্যামসাং এর ক্ষেত্রে কমন। স্যার সবচেয়ে বেটার গুগল লেন্স গুগল লেন্স তো আপনার জন্য একবারে সহজ, সবার জন্য ছবি তুললেই ওকে। দেখে সব। তাইলে এখন আমরা দুইটা জিনিস চেক করব। প্রথমত আমরা চেক করব যে আমাদের চার্জিং পোর্ট যদি ভালো হয় তাহলে তো আমাদের চার্জটা সম্পূর্ণ আইসা ব্যাটারি পর্যন্ত জি জ্বলবে। স্যার জি স্যার। তাহলে আমরা এখন যদি আমরা স্টেপ বাই স্টেপ যাইতে চাই, আমরা এক লাফে গিয়ে এই জায়গায় চার্জার লাগায়া মানে চার্জিং পোর্টে চার্জার দিয়ে আমরা চাইলে ব্যাটারি দিয়ে ডিরেক্ট চেক করতে পারি। তাইলে আমার এই জায়গায় কি হবে, আমি প্রবলেমটা খুব সহজে ফাইন্ড আউট করে দিতে এখানে পারবো। ভোল্টেজ আসবে কিনা দেখা যাবে ঠিক আছে? যে জি, জায়গায় স্যার। ভোল্টেজ আছে তার মানে আমার সব লাইন ওকে, যদি Okay. ভোল্টেজ না থাকে কোনো লাইন ওকে না। জি স্যার তাহলে আমি প্রথম স্টেপটা জাস্ট কনফার্ম হওয়ার জন্য যে আমার এই ব্যাটারি পর্যন্ত আসলে কি ভোল্টেজ আছে কি নাই এতটুকু আমি শিওর হওয়ার জন্য জাস্ট এখানে একটু পরিমাপ করব। জি পরিমাপ করার পরে শুরু করব কিন্তু আমি চার্জিং করতে গিয়ে আবার। তাহলে আমার প্রথমে কি করতে হবে দেখেন, আমি চার্জারটা কানেক্ট করে নিছি। সাপ্লাই ছাড়া কি আপনি লোড পরিমাপ করতে পারবেন? জি স্যার তাহলে এখন আমি সাপ্লাই দিয়ে নিলাম। এখন সাপ্লাই দেওয়ার পরবর্তীতে তো খুলে নিলাম আমরা। আমরা চাইলে ব্যাটারিটা আরেকবার পরিমাপ করে দেখতে পারি যে ব্যাটারিটা আসলে কি কোনো দোষ আছে কিনা। এখন আপনাদের ডিসি ভোল্টে আছে না, জি স্যার আমরা একবার ব্যাটারিটাকে একবার পরিমাপ করি। মিটার কি কাজ করে না? মিটার তো কাজ করে সম্ভবত। এটা হয়তো ডিসকানেক্টেড হয়ে আছে। এটা কাজ করতেছে। কারণ আমি আবার রিকানেক্ট করতেছি। ঠিক আছে। এখন খেয়াল করেন। চার্জ নেওয়ার জন্য কি এনাফ না? জি স্যার Enough, স্যার। তাইলে আমার ব্যাটারি কোনো দোষ নেই। এখন যদি আমি এইখানে ব্যাটারির জন্য যে চার্জ দেওয়ার জন্য যে ব্যাটারি কানেক্টরে একটা ভোল্টেজ আসার কথা চার্জার লাগানোর পরে জি স্যার কত আসার কথা? 4 5 ভোল্ট। 4.2 মূলত চার্জিং এর ভোল্টেজ কত জানেন? 3.2 থেকে 4.7। এটা হচ্ছে অ্যাকচুয়াল একটা ব্যাটারিকে চার্জ করার জন্য 3.2 থেকে 4.7 পর্যন্ত চার্জিং এসি আউটপুট দিতে পারে। জি। এখন যদি আমার এইখানে কোনো ভোল্টেজ আসে তার মানে আমার সব লাইন ঠিক আছে। জি স্যার আর যদি কোনো ভোল্টেজ না আসে তাহলে আমার কোনো লাইন ঠিক ঠিক ঠিক। তাহলে এখন আমি কি করব, আমি একটু চেক করে দেখি যে আমার এখানে ভোল্টেজটা আসে কিনা। আমি দুই টার্মিনালে ধরলাম, নেগেটিভ আসতেছে কারণ আমি নেগেটিভ ভাবে কানেক্ট করছি, তো রিভার্সে কানেক্ট করছি, কিন্তু কোনো ভোল্টেজের কোনো মান কি নাই কোনো ধরনের কোনো reading Show আমরা line, পাইতেছি? না, স্যার। তার মানে আমার এই পর্যন্ত কোনো লাইনই লাইনই নেই। এখন আমার শুরু করতে হবে একেবারে চার্জিং পোর্ট থেকে চার্জিং পোর্ট থেকে। জি, তাহলে স্যার। আমরা প্রথমে স্কিমেটিক ওপেন করব। ব্যাপারগুলো একটু বোঝার ট্রাই করবেন, যদি কোনো জায়গা না বুঝেন সাথে সাথে প্রশ্ন। জি, মনে স্যার। করতে প্রশ্ন রাখবেন না, অবশ্যই। একটু পরে জিজ্ঞেস করি। ওই জিজ্ঞেস করার ওই ধান্দায় দেখবেন মেইন টপিক থেকে হারাই গেছে। এখন আমরা স্কিমেটিক ওপেন করে নিব প্রথমে। আমাদের ফোনের মডেল হচ্ছে A30 স্যামসাং A30 চার্জিং করে ওটা একটু বড়টা ধরুন দেখতে যাচ্ছিলাম। ব্যাটারি কানেক্টর। হ্যাঁ। নাকি আছে আমার মাইনাস চলে গেছে, জি কিন্তু ফ্ল্যাকচুয়েশন কিন্তু ওই আগেরটাই। আগেরটা। মানে আমাদের এখানে ভোল্টেজের কোনো রিডিং আমরা পাই না। এখন তাইলে আমাদের শুরু থেকে শুরু করব, আমরা প্রথমত চার্জিং পোর্ট থেকে শুরু করব। তাইলে আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই। রেবনের গায়ে লেখা আছে 30 হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা স্কিমেটিক ওপেন করে নিলাম। স্কিমেটিক থেকে আমাদের মোবাইল ফোনের মডেলটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করছেন? জি ঠিক আছে। মোবাইল ফোন সলিউশনে গেলাম, আমাদের ব্র্যান্ড কি? স্যামসাং। স্যামসাং A30 এ সিরিজ। এ সিরিজের A305 মানে A305 জি স্যার এই যে A305 A30 সার্চ করলে আসে না স্যার? হ্যাঁ সার্চ সার্চ করলে দিলে আসবে সার্চ এসএমএ করলে। আর সার্চ দিলে এই এ সিরিজের যত ডিভাইস আছে সব এক সার্চ চলে আসে, আরো ঝামেলা।
এবং ওর স্কেমেটিক ওপেন অবস্থায় আসে, আর আপনি ছাপ দিলে সবই আসবে, কিছু না। এখন দেখেন আমরা যাবো কি হার্ডওয়্যার সলিউশন। এখন আমরা পরিমাপ করতেছি কোন বোর্ড, মেইন বোর্ড নাকি সাববোর্ড? সাববোর্ড। তাহলে এখন এইখান থেকে আমরা ওপেন করবো কোনটা? সাববোর্ড স্যার। সাববোর্ড। সাববোর্ড। ওই যে সিউপি সাববোর্ড। এই যে দেখেন এস ইউবি সাববোর্ড, এইখানে লেখা কি ব্র্যাকেটে ও আর আই, নিচেরটাও তো আরেকটা সাববোর্ড আছে। জি স্যার। দুইটা কেন দিছে বলেন? আপনি বলেন স্যার। আন্দাজে মারেন একটা, দেই কার ঢিল কত দূর যায়। তো সাববোর্ডে তো আমাদের দুইটাই আছে। ওটা কি original? ORI দিয়ে কি বুঝাইতেছে? Original নাকি? হ্যাঁ এই তো। ORI দিয়ে মূলত অরিজিনাল বুঝাইতেছে, কারণ কি আমি প্রথমেই বলছিলাম যে সাববোর্ডটা মার্কেটে কমন চেঞ্জ করে, জি স্যার। এটা কপি এবং অরিজিনাল দুইটা ভার্সনই আপনার কাছে আসবে। জি। যেহেতু এটা কমন প্রবলেম, বর্ণীয় এই জায়গায় কমন প্রবলেমের সলিউশন এইভাবেই করে, যেটা বেশি চলে ওটাতে দিয়ে দেয়, আর যেটা কম চলে ওটা খুঁজলেও পাবেন না। তো এখানে মূলত দুই টাইপের বোর্ডেরই তারা সাপোর্ট দিয়ে রাখছে। আমরা স্যার। অরিজিনাল ব্যবহার করবো, যেহেতু আমাদের ফোনে অরিজিনাল জি স্যার। স্যার অরিজিনাল কপি বুঝবো কিভাবে? কম্পোনেন্ট, অরিজিনালের মধ্যে যত ধরনের কম্পোনেন্ট থাকবে কপির মধ্যে অত কম্পোনেন্ট থাকে না। ক্যাপাসিটর ধরেন অরিজিনাল আছে 10টা, ডুপ্লিকেটে দিয়ে রাখছে 1টা, মানে কোনো মতে ওটাকে কাজ চালায় দেওয়ার জন্য। কম্পোনেন্ট দেখলে আপনি দুইটাকে পাশাপাশি কম্পেয়ার করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমরা আসি আমাদের মেইন টপিকে। এখন ধরেন আমরা এই সাববোর্ডটাকে ওপেন করে নিলাম, আমাদের এই সাইডেও ক্যামেরাও আছে, আমরা এটারও সাইডে রেখে দিলাম। এখন আমরা যখন এদিকে যাব, দেখেন তো আমরা বলছিলাম কি দুই পাশে যদি পোলারিটি মেইনটেইন করতে হয় তাহলে দুই দিকে কি ভিভাস লাইন থাকা উচিত? জি স্যার। জি স্যার। এখানে দেখেন দুই দিকেই ভিভাস লাইন। জি। এখন নরমালি আমরা যদি এই ভিভাসটাকে পরিমাপ করতে চাই তাহলে এইখানে দেখেন ম্যাক্সিমাম চার্জিং পোর্ট যখন আমরা পরিমাপ করতে যাব, এই রকম চার্জিং পোর্ট যখন আপনি খেয়াল করবেন ম্যাক্সিমাম চার্জিং পোর্ট কিন্তু এইভাবে ইউভি গ্লু দিয়ে প্রোটেক্ট করা জি হয়। স্যার, পুরো করে। কারণ হচ্ছে দুইটা, আমাদের বর্তমান সময়ের মোবাইল ফোনগুলোর মধ্যে সবচেয়ে বড় একটা গ্যাপ হচ্ছে এই চার্জিং পোর্ট। এখান থেকে পানির একটা ছিটা পড়া যেতে পারে, কোনো কারণে ফোনের লিকুইড ডিটেক্ট দিতে পারে। এই প্রবলেম এবং ময়লা ধুলোবালি যাতে সার্কিটেট প্রপারলি না যায় এই জন্য এখানে ইউভি মাস্ক করা থাকে, মোটামুটি একটু আটকানো যতটা সম্ভব হয়। এটা দিয়া সার্কিটটাকে এই টার্মিনালগুলোকে ব্লক করে দিচ্ছে যাতে এখান থেকে জি, ময়লা স্যার। না হয়। এখন চার্জিং বোর্ডের প্রবলেম হলে কিন্তু প্রথম স্টেপ কিন্তু আমাদের ছিল চোখ দিয়ে দেখা। হ্যাঁ। মোবাইল ফোনের যত সমস্যার সমাধানের Eye আগে আপনি skin। মিটার যতই চালান আপনার চোখ চালাইতে হবে। পরিমাপের যন্ত্র তিনটা, আপনার চোখ, মাল্টিমিটার, ডিসি পাওয়ার সাপ্লাই। ঠিক আছে? জি। ডিসি পাওয়ার সাপ্লাই তখনই সমস্যা ধরতে পারবে যখন আপনার চোখ একটা ভাঙা সার্কিট ফিল করছে। জি। ভাঙা সার্কিট আপনি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে মাপলে ওই রকমই অ্যান্সার দিবে, ও বলতে পারবে না যেটা ভাঙা। ঠিক আছে? জি, এই স্যার। জায়গায় ময়লা থাকলে আগে আমরা ক্লিন করে নিব। এখন আমাদের এই জায়গা তো ইউভি পেস্ট করা, তাহলে কি এইখানে আমরা টার্মিনাল কি গর্ত করে ভাঙা এরপরে কি মানে ভিভাস মাপতে যাবো? জি না। স্যার। আমরা এখন খুঁজবো যে ভিভাসটা আর কোথায় আছে। দেখেন এই দুই সাইডে ভিভাস, এই দুই সাইডে ভিভাস, এই যে লেখা আছে। জি স্যার। এই পেপারটার কাজ কি জানেন সবাই? স্যার এই পানিটাকে ই করে। এটা লিটমাস পেপার বলে। জি, এটা স্যার। মূলত লিকুইড ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়। এই জায়গায় এই বোর্ডটা যদি পানিতে পড়তো বা জি, সার্কিটে যদি পানিতে এটা লাল হয়ে পড়তো, যেত। লাল হয়ে যেত। জি স্যার। তো অনেকের প্রশ্ন থাকে এই জন্য বললাম। এখন দেখেন আমরা ট্রেস করতেছি ভিভাস লাইনটা আর কোথায় আছে। আমি এই জায়গায় যেহেতু আটকানো, আমি তো জায়গা চাইলেই মাপতে পারবো না, আমি কোথায় যাব? তাহলে দেখেন আমরা এখান থেকে এই লাল ওয়্যারিংটা আমরা খুঁজতেছি, এই যে লাল কালার দেখতেছেন। জি স্যার। এখন আমরা পাইলাম কি এই জায়গায় একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটরে এবং একটা ফিল্টার কয়েল বা একটা ফিল্টারের যেটা আমরা ফিউজ বলি, জি। এই ফিউজে কানেক্ট হচ্ছে। তাহলে এখন আমরা যাব হচ্ছে আমাদের বোর্ড। এখন বোর্ডটা যদি আমরা দেখি, আমাদের এতক্ষণ ছিল আমাদের বোর্ডটা এইভাবে। জি। ব্যাকগ্রাউন্ডে এই যে দেখেন আমাদের বোর্ডটা এইভাবে ছিল। হ্যাঁ স্যার। এখন যখন যেহেতু আমরা লাইনটাকে ট্রেস করতে করতে উল্টা পাশে গেছি, তাহলে আমরা বোর্ডটাকে এখন কি করব? উল্টো হতো। উল্টায় নিব। এই যে উল্টায় নিলাম। এখন দেখেন তো এই বোর্ডের ডিজাইন এবং জি, আমাদের স্যার, বোর্ডের same। ডিজাইনের কি মিল আছে না? জি স্যার। জি। ওকে, তাহলে এখন আমরা কি করব? এইখানে আমরা এখন ভোল্টেজ পরিমাপ করব। যেহেতু আমাদের স্কিমেটিকে বলতেছে যে এই লাইনটায় ভিভাস আসছে, জি। যে লাল কালারের লাইনটা জি, স্যার। ঠিক আছে ভিভাস। ভিভাস। কত ভোল্টেজ? 5 ভোল্ট। 5 ভোল্ট। তাহলে এখন আমরা এই টার্মিনালে ধরলে কি ভিভাসটা পাবো না? জি স্যার। তাহলে আমরা এখন স্টেপ বাই স্টেপ যে আমার ব্যাটারি পর্যন্ত যে ভোল্টেজটা গেল না, কি আসলে দেয়? আমরা এই- চার্জিং পোর্ট ভালো থাকলে অবশ্যই এখানে ভোল্টেজ যাবে স্যার। অবশ্যই ভোল্টেজ যাবে। জি স্যার। তাহলে এখন আমরা পরিমাপ করতেছি, দেখেন। জি। পরিমাপ করার জন্য মেইন লাগবে কি? এবং এটা মাল্টিমিটার।
মাল্টিমিটার তো লাগবেই, মাল্টিমিটার দিয়ে এখন ভোল্টেজ মাপতেই হবে। চার্জিং পোর্ট চার্জিং তো কানেক্ট থাকবেই স্যার। তাহলে আমরা চার্জার কানেক্ট করতে হবে আগে। জি। চার্জার কানেক্ট করে নিলাম। হ্যালো, হ্যাঁ উনি দিয়েছে তো, আপনাকে ফোন দিতে হবে তো। চাকরি কেমনে ঘুরে। ওকে, এখন দেখেন তাহলে আমরা যেহেতু ভোল্টেজ অ্যাপ্লাই করে দিছি, আমাদের চার্জিং পোর্ট রেডি। এখন তাহলে আমরা কি করব, গ্রাউন্ডে ধরলাম যে কোনো একটা টার্মিনাল, আমরা পজিটিভটাই ধরলাম। এখন আমাদের কম্পোনেন্ট কোনটাকে সে ইন্ডিকেট করতেছে, এই কম্পোনেন্ট। জি তাহলে এখানে আমরা ধরে দেখি যে আমাদের বিভাগ আসছে। জি স্যার, ঠিক আছে। তার মানে লাইন ওকে। জি স্যার। এখন এই কম্পোনেন্টের সাথে টাচ হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এখানে আমাদের এটাও voltage লাইন আছে। ওকে। জি, তার মানে ব্যাটারি চার্জ হওয়ার পিছনে চার্জিং পোর্টের কোনো দোষ নেই। দোষ নাই। জি স্যার। আমাদের যে ব্যাটারি কানেক্টরে যে ভোল্টেজ পাই নেই, এটা ব্যাটারি চার্জিং পোর্ট কিন্তু আমরা চেঞ্জ করতে যাব না। না স্যার। চার্জিং পোর্ট ঠিক আছে, লজিকগুলো বুঝতেছেন তো সবাই? জি, জি, জি। আমাদের নো চার্জের ক্ষেত্রে বলছি সার্কিট, লজিক, বোর্ড, অ্যাডাপ্টার সব আমরা চেক করে ফেলছি। আমাদের এখন এও কোনো দোষী না। এখন আমাদের আলোর উপরে যাইতে হবে, তাহলে আর কার কার সাথে কানেকশন আছে ব্যাপারটা দেখে নাও। আমাদের এই লাইনটা আমরা এখন ট্রেসিং এর উপরে আছে, আমরা সারাদিন আমি ট্রেসই করব। এখন এই টার্মিনালটা আমাদের কোথায় গিয়ে কানেক্ট হইছে? কানেক্টরে। কানেক্টরে। তাহলে এখন আমরা কানেক্টরের দিকে যাই। জি, স্যার। এটাই তো আমাদের কানেক্টর। ওই যে কতটি লাইন একবার ভিডিও। এখন দেখেন তাহলে আমরা কানেক্টরটা খুলে ফেললাম। খোলার পরবর্তীতে এইখানে আমাদের ভিভাস ইন হইছে চারটা আসতো না। চারটা না? জি, স্যার। তাহলে এই চারটার মধ্যে কি আমি ভিভাস পাবো? জি স্যার। সেই ভোল্টেজ কি পাবো? জি স্যার। দেখেন যদি না পাই তাহলে এই জায়গায় আমার সাববোর্ড দোষী। জি তখন স্যার। কিন্তু আমার সাববোর্ড রিপ্লেস করার কোনো উপায় নেই। জি। তাহলে এখন আমি চেক করি যে আমার সাববোর্ডটা আসলে ভালো নাকি খারাপ। এখানে চারটা টার্মিনাল তো আমরা পাবো। এক নাম্বার, ঠিক আছে? জি। 2 নাম্বার, 3 এবং 4। তাহলে সব ঠিক আছে। প্যারামিটার কি আমাদের ঠিক আছে? জি, স্যার। এখন এই ঠিক থাকার পরেও যদি এরকম আমাদের সমস্যা স্যার। এই B2B কেবল যদি খারাপ হয়, জি স্যার। অথবা B2B ফ্লেক্স বলে, এই B2B মানে হচ্ছে বোর্ড টু বোর্ড অথবা ব্যাক টু ব্যাক। জি এই বোর্ড টু বোর্ডের কেবল যদি কোনো কারণে প্রবলেম হয়, তাহলে কি ভিভাস মেইন বোর্ডে যাবে? না স্যার। নো চার্জ, ফেক চার্জ, জি, এও স্যার। একটা কারণ হতে পারে। তাহলে আমার প্রথমত একেও চেক করে দেখতে হবে যে ভালো আছে কিনা। B2B কেবল বলে কি এটা? B2B মানে বোর্ড টু বোর্ড, মানে একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে সে কি করতেছে মাঝখানে এটা বাংলাকে বলে রেবন না? রিবন। রিবন তো রিবন পাতা, বা অনেকে বলে মানে বোর্ডের মেইন বোর্ড সাব বোর্ডের কেবল। আচ্ছা। মূলত এর অ্যাকচুয়ালি নাম হচ্ছে B2B B2B কেবল। অথবা অনেকে বলে FPC, মানে যারা খুব শুদ্ধ, যারা এক্সপার্ট লেভেলের ইনস্টিটিউট লেভেলের কাজ করে, তারা এটাকে বলে FPC, মানে ফ্লেক্সিবল প্রিন্টেড সার্কিট। কারণ এটাকে আপনি চাইলেই ফিক্স করতে পারেন, বাদ করতে পারেন। এটার মধ্যে ওয়্যারিং এর কোনো সমস্যা হবে না। যদি চাপ দিয়ে আমরা ই করে ফেলান, দাগ বানাই ফেলান, তখন এটা ড্যামেজ হবে। এর আগে জি। আপনি এটা মেন করতে পারতেছেন। ঠিক আছে? জি, স্যার। তাহলে এখন আমরা এটাকে চেক করব। চেক করার জন্য আমরা আবার চার্জারটা খুলে নিব, কারণ এখন এই অবস্থায় যদি পাশাপাশি 5 ভোল্টের সব লাইনগুলোকে একটা চাপ মারি, শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এগুলো একটু মাথায় রাখবেন সবসময়, যে কানেকশন দেওয়া অবস্থায় কিন্তু আপনি ডিরেক্ট হট টেস্ট করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হয়। এখন যদি আমি এখানে এটা না খুলে এভাবে কানেক্ট করতে যাইতাম, হুম। প্লাস মাইনাসের সাথে তো সংঘর্ষ হয়ে যাবে। অবশ্যই স্যার, অবশ্যই। তাহলে এখন আমরা দিলাম। এখন আমরা যদি পরিমাপ করতে যাই, এখন আমাদের কি মেইন বোর্ডে যাইতে হবে না? জি স্যার। তাহলে আমরা স্কিমেটিক থেকে ওপেন করব কি এখন? মেইন বোর্ড। মেইন বোর্ড। এখন মেইন বোর্ডের জন্য আমাদের কোন ডাটা ওপেন করতে হবে? দেখেন তো এই জায়গায় খুঁজেন তো কোন ডাটাটা ওপেন করলে আমরা চার্জিং রিলেটেড ইনফরমেশন, চার্জিং ডাটা। এখানে দেখেন চার্জার চার্জার ডাটা আছে না? জি স্যার। আমরা এটা ওপেন করব। তাহলে চার্জার ডাটা আমাদের ওপেন হওয়ার পরে এই যে দেখেন এইখানে জি, স্যার। আমাদের কোন লাইন আসছে দেখেন তো? বিবেস। নাম আছে তো, দেখছেন নাম? অবশ্যই স্যার, বিবেস লাইন ভোল্টেজ। তাহলে এই বোর্ডটাই তো এসে আমাদের এখানে মানে জয়েন্ট হয়েছে। জি স্যার। তাহলে বোর্ডের সাথে কি এই বোর্ডের কি মিল আছে না দেখেন তো? সব ঠিক আছে? জি স্যার। সবকিছু ঠিকঠাক? জি। তাহলে এটা হচ্ছে আমাদের B2B কানেক্টর। পাশের যেটা আছে এটা হচ্ছে LCD কানেক্টর, মানে ডিসপ্লের জন্য। ডিসপ্লে গেল। তাহলে এখন আমরা B2B কেবলটাকে যদি না লাগাই এখানে ভোল্টেজ মাপা শুরু করি, তাহলে কি ভিভাস আসবে? জি। না কারণ কি? আমার ভিভাস তো এটার মধ্যে। এখানে জি স্যার। তাহলে আমার কি করতে হবে? প্রথমত এটাকে কানেক্ট করতে হবে। এটাকে কানেক্ট করে নিতে হবে। দেখেন এই কানেকশনের সময় একটু নজর রাখবেন যাতে উল্টাপাল্টা চাপ না লাগে, ফ্লেক্সটা ড্যামেজ না হয়।
এখন যে আমি এটা বসাই ফেললাম, এখন কি আমি এই জায়গায় বিভাস মাপতে পারবো? না স্যার এই জায়গায় তো মাপার অপশন নাই। তাইলে এখন আমি এখানে ট্রেস করবো যে আমার বিভাস আর কোথায় গেছে। এখান থেকে তো বিভাসের একটা যাত্রা পথ আছে সামনে। অবশ্যই। ওই জায়গায় তো কোনো কম্পোনেন্ট কিছু না কিছু আছে। হুম। বুঝতেছেন তো সবাই? হুম। তাহলে দেখেন আমি এখান থেকে এই লাইনগুলোকে ট্রেস করতে করতে এই যে বিভাস 5 আমরা ট্রেস করতে করতে বোর্ডের কিন্তু উল্টা পাশে চলে আসছে অলরেডি। এই বোর্ডটা ছিল এই সাইড, আমরা কিন্তু সার্চ করতে করতে এই লাইনে চলে আসছি। এখন দেখাইতেছে আমাদের Capacitor। এই জায়গায় একটা ক্যাপাসিটর আছে এবং এইখানে আমাদের এই আইসিটার নাম কি দেখেন তো? OVP। OVP এর নাম শুনছিলাম না আমরা? কি করে? ওভার ভোল্টেজকে প্রোটেক্ট করে। তাইলে এখন আমার পরিমাপ করতে হবে যে এই OVP আইসির ইনপুট, এখানে একটা আইসি ছিল, আইসিটা মূলত তারা উঠিয়ে দিয়েছে আমাদের। এখানে একটা OVP আইসি আছে। এই OVP আইসির এই জায়গায় যদি 5 ভোল্ট থাকে, জি। তার মানে কি আমার এই পর্যন্ত আইসির আগ পর্যন্ত লাইন ওকে। লাইন ওকে। তাহলে আমরা প্রথমত OVP আইসিকে আমরা পরিমাপ করি। এখন আইসিটা হচ্ছে আমাদের বোর্ডের ঠিক বিপরীত পাশে। দেখেন তো এই সেকশন আর এই সেকশন। জি স্যার। সিমিলার ওকে। নিচে না? 1%। আমরা ক্যাপাসিটর ধরবো কোনটা এটা? এটা জি স্যার। তাহলে আমরা আবার গেলাম, চার্জার কানেক্ট করলাম। ডায়াগ্রাম অনুযায়ী তো আমাদের ক্যাপাসিটর এইটা। হুম। আমাদের কি লাইন ওকে স্যার। আইসি Line okay। ঠিক আছে? জি জি। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আমরা কোনো ধরনের সমস্যা এখনো পাইনি। পাইনি। জি স্যার। এখন আমাদের এই আইসির ইন হইছে, এটা হচ্ছে আইসির ইনপুট। জি স্যার। আর এটা এটা হচ্ছে হচ্ছে আইসির আউটপুট। আউটপুট। জি স্যার। তাহলে এই আউটপুটে কি একটা ক্যাপাসিটর আছে না? জি স্যার। তাহলে এখন আমাদের এই আউটপুটের এই ক্যাপাসিটরটা কি মাপা উচিত? জি স্যার, অবশ্যই। তাহলে আমরা এই ক্যাপাসিটরটাকে এই ক্যাপাসিটর মাপলেই অনেক কিছু বের হয়ে যাবে স্যার। অনেক কিছু বের হয়ে যাবে। নষ্ট এটাই। ইভেন এই ক্যাপাসিটরটাই মূলত সমস্যা। জি। এখন দেখেন আমরা তখন এই ক্যাপাসিটর ধরতেছি 00 ভোল্ট। জি। কারণ আমরা একটা কমন রোগ বলছিলাম গত দিনেও বোর্ড যে ডোরা সার্কিট কি? বোর্ডের চার্জিং রিলেটেড সমস্যা হলে সবার আগে ওবিপিএসি নষ্ট হয়। ঠিক আছে? হ্যাঁ, ও ত্যাগ স্বীকার করে ফেলছে। এই ওবিপিএসিটা আমাদের কোনো কারণে আমরা কি মনে হলো যে এখান থেকে আমাদের এই লাইনের আউটপুট যে 5.2 ভোল্ট হওয়া উচিত বা 5 ভোল্ট, এখানে আমাদের আউটপুট নাই। তার মানে এই ওবিপিএসি 100% কি হইছে? Damage। অথবা আইসি কাজ করে না। এখন আপনি কি করতে পারেন? আইসি পরিবর্তন করে দিতে পারেন। কারণ আইসি পরিবর্তন করতে গেলে আপনার কাছে হয় আইসি থাকতে হবে অথবা ডোনার বোর্ড থাকতে হবে। এখন আমরা আইসি পরিবর্তন না করে এই লাইনটাকে আমরা কি করতে পারি? অ্যাক্টিভ করে ফেলতে পারি। এখানে যদি দেখেন, খেয়াল করেন, এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর দুজনেই তো একই কাজ করতেছে। জি স্যার। মাঝখানে আইসি জাস্ট ভায়া হয়ে বসে আছে। ও কি করে? ওভার ভোল্টেজকে প্রোটেক্ট করে। আমরা প্রোটেকশন হারাই ফেলবো, সরাই ফেলবো। জি স্যার। আমরা এখানে কি করব? Short- এই লাইন আর এই লাইন একটা Short জাম্পার করে মেরে দেব। জাম্পার মেরে দেব। তাহলে দেখেন এখন আমরা সমাধানটা কি করতেছি? স্যার আর কোনোদিন স্যার প্রোটেক্ট করবো না স্যার এই আর কোনোদিন আর সে প্রোটেকশন করতে পারবে না। ঠিক আছে? ওভার ভোল্টেজ গেলে তখন সে সার্কিট চার্জিং আইসি কে ড্যামেজ করতে পারে। কাস্টমারকে তখন বুঝাই দিবে যে আপনি অরিজিনাল চার্জার ব্যবহার করলে রিস্ক কম, আর ডুপ্লিকেট চার্জার ব্যবহার করলে এখানে হাই রিস্ক চার্জিং আইসি পড়া। কারণ যেহেতু রবি বেশি ড্যামেজ, আপনার কাছে রিপ্লেস করার মতো যদি অপশন থাকে তাহলে তো আপনি অবশ্যই রিপ্লেস করে দিবেন। আর আমাদের কাছে রিপ্লেস করার অপশন না থাকলে আমরা কি করবো? জিনিসটাকে রিপেয়ার করার ট্রাই করবো। একবার এখন মাথা তাহলে চলে। আমরা একটু এইখানে আমরা লাইনটাকে একটু জাম্পার করবো। জি স্যার। দৌড়াইতে দৌড়াইতে লাইনে থামাইছে। দৌড়াইতে দৌড়াইতে লাইনে থামাইছে। আমি কিন্তু পাওয়ার কেবল আগে খুলে নিছি। জি স্যার। আবার এই অবস্থায় কেউ জাম্পার করতে শুরু করে দেন না। জি স্যার বলেন তাহলে দেখেন আমরা এখন এইখানে আমাদের দেখা যায় না। স্যার দেখতে দিচ্ছি আমি আগে। ঠিক আছে? না, এই এটা ঠিক আছে? জি স্যার। এখন আবার আমি একটু কম দিই। চলবে না? জি। চলবে। মাইক্রো জাম্পার বেটা না, মাইক্রো জাম্পার কাছে নরমাল জাম্পার। না না। চার্জার তো লাগাইছি। এটার কেবল। আমাদের জাম্পার হয়ে গেছে না? এখন আমরা এই জাম্পারটাকে
কেটে ফেললাম। তারপরে দেখলাম তাহলে মোটামুটি কিন্তু আমরা কি করছি, লাইনটাকে জাস্ট বাইপাস করে দিলাম। সবাই কি বুঝছেন? জি স্যার। এখন আসেন আমরা এখন বাকি প্রসেসে যাই। এখন এতক্ষণ এখানে প্রবলেম ছিল আমাদের ওবিপিআইসি ভোল্টেজ আউটপুট দিতেছিল না। এখন আমরা দেখব যে ওবিপিআইসি থেকে ভোল্টেজ আউটপুট হইতেছে কিনা। আবার চার্জার কানেক্ট করলাম। এখন আমরা আবার ভোল্টেজটাকে চেক করব। এখানে আমাদের 5 ভোল্ট আছে, জি এই লাইনটাকে আমরা বাইপাস করে দিছি। জি স্যার। এখানে কি 5 ভোল্ট আছে? জি জি আছে। তার মানে আমাদের ওবিপিএসি এর এখন লাইনটা কি হইছে? Short। এখন দেখেন দরকার নেই এই। এই লাইনটা আসলে কোথায় গেছে? একটা Charging আইসি IC হইছে না? এই আইসিটা মূলত আমাদের চার্জিং আইসি। জি স্যার। এই চার্জিং আইসির ইনপুট হইছে সে কত ভোল্ট হিসেবে দেখেন তো। এই জায়গায় আমরা যদি পরিমাপ করি, আমাদের কম্পোনেন্ট যদি আমরা চিন্তা করি, কম্পোনেন্ট কোনটা? এই যে কয়েল, কয়েল ঠিক আছে? জি। পাশের এই ক্যাপাসিটর তো হয়ে জি। সে কত ভোল্ট ইন হলো? 5 ভোল্ট। 5 ভোল্ট। তাহলে আমরা দেখি আইসি ইন ঠিক আছে কি? স্যার সুডো এটা কি স্যার? ছোট একটা ফিউজ। ইয়েস ঠিক আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ এটা আরে এইটা এটা ফোন মূলত ফাস্ট চার্জ হইতেছে। কত ভোল্ট হয়ে গেছে দেখছেন? 8 ভোল্ট 9 ভোল্ট। 9 ভোল্ট। চার্জিং অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের এই লাইনটা কি চার্জিং এসি পর্যন্ত ইন হইছে। এখন চার্জিং এসি ইন হওয়ার পরবর্তীতে চার্জিং এসি কি আউট করবে না? জি স্যার। আউট করার জন্য তো তার একটা ব্যাটারির পজিটিভ লাইনের জন্য একটা আউটপুট আছে, সিস্টেম চালানোর জন্য আলাদা একটা আউটপুট আছে। চার্জিং এসি মূলত দুইটা সেকশন কি চালায় একটা এট এ টাইমে। ওর টোটাল সিস্টেমটাকে চালানোর জন্য ভিভ্যাট সিস্টেম বা স্যামসাং ফোনের জন্য ভিভ্যাট বলে, নরমাল অন্যান্য ফোনে বলে ভিপিএস সিস্টেম। তো আমরা ব্যাটারিকে চার্জ করার জন্য তো তার একটা ভোল্টেজ দরকার আছে। এই ঢুকলো কত? 5, কিন্তু বের হবে কত? ব্যাটারির জন্য কত ভোল্টেজ তার প্রয়োজন? 4.2 বেরোবে। হাইয়েস্ট 4.2। জি স্যার। তাহলে আমরা এখন একটু এখানে এই যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা পরিমাপ করলেই তো 4.2 পাবো। জি স্যার। ক্যাপাসিটর কোনটা? এটা না? জি স্যার। দেখেন আসছে 4.6 ঠিক আছে স্যার। চার্জিং এর ভোল্টেজ। জি স্যার, ঠিক আছে। এখন আমরা এতক্ষণ যে ব্যাটারি কানেক্টরের যে ভোল্টেজটা মিসিং পাইছিলাম, জি এখন কি তাইলে আমরা এখন পারফেক্টলি পাবো। ফাইনাল 100% পাবো? জি, এর আগে স্যার। যদি আমরা সেভ করতে চাই, এই লাইনটা ট্রেস করতে করতেও যাই, দেখেন এই লাইনটা ট্রেস করতে করতে গেলে এই জায়গায় আমাদের এই যে একটা 0 ওহমস এর রেজিস্টর আছে এবং আমাদের এই পজিটিভ লাইন। জি আমরা যদি এখানে এসে পরিমাপ করি, আমরা এখন ব্যাটারির ওই সেম ভোল্টেজটাই এখানে পাবো। জি, স্যার। তার মানে আমার যে প্রবলেম ছিল, এটা কি চার্জিং পোর্ট পরিবর্তন করলে হইতো? না স্যার। এখন আমি যেহেতু ব্যাটারি কানেক্টর পর্যন্ত ভোল্টেজ পাইছি, আমি কিন্তু ফার্স্ট টাইম পাইনি। তার মানে আমি এই ওবিপিআইসিটা বাইপাস করার মাধ্যমে আমার টার্গেট এবং আমার প্রবলেম হয়তো সলভ হয়ে গেছে। এখন আমরা জাস্ট ফোনটাকে সেট আপ করে একবার চার্জে দিলে আই চার্জারের রিডিংটা কি বলে আমরা দেখব। আচ্ছা স্যার, এই যে আইসিটা যে বাইপাস করলাম, এটা যদি মানে হাই ভোল্টেজের কোনো চার্জার দিয়ে চার্জ দেওয়া হয় তখন তো খুলবে, তখন বলবে না? তখন চার্জিং এসি খুলে যাবে। এই Charging জায়গায় AC একটা ভালো বুদ্ধি আছে। জি আপনি যদি কাস্টমারের এই ডিভাইসটাকে সেফটি দিতে চান, জি নিয়ম হচ্ছে ওবিপিআইসি পরিবর্তন করা। জি। এখন ওবিপিআইসি এমন এমন সময় এমন ভাবে ড্যামেজ হয়, এটাকে পরিবর্তন করার কোনো অপশন থাকে না। মানে এই যে সার্কিট বোর্ডের যে প্যাড আছে, প্যাড থেকে পুইরা উঠে যায় টার্মিনাল সহ, তখন আর এটাকে বাইপাস করা মানে ওবিপিআইসি বসানোর কোনো অপশন থাকে না। তখন আমাদের bypass অপশন করতে একটাই হবে। থেকে বাইপাস করা। কিন্তু বাইপাসের মধ্যে আপনি একটা ব্যাপার অ্যাপ্লাই করতে পারেন। এই যে আমরা শুধুমাত্র একটা তার দিয়ে জাম্পার করছি না, জি এই জায়গায় আমরা আলাদা একটা মেকানিজম করতে পারি। যেমন এই তারের মাঝখানে একটা ফিউজ বসিয়ে দিতে পারি, 0 ওহমস এর রেজিস্টর। জি সেটা বলো। ওভার ভোল্টেজ যায়, এই তারটা যখন গরম হবে তার ওই ফিউজটা করে দেবে। তখন আমার আইসিটা ব্যাকআপ, আইসিটা তখন কোনো ক্ষতি হবে না। এই একটা বুদ্ধি আছে, কিন্তু এটা সব ক্ষেত্রে সব কাস্টমারের সাথে কেউ করে না। যদি এমন হয় যে আপনার ডিভাইসটা আসলে বারবার আপনি রিপেয়ার করতে যেতেছেন না, ওবিপিআইসি বাইপাস করে কোনো মধ্যে পা করে দিবেন, তখন আপনি মাঝখানে একটা এই মাঝখানে মানে এই তারের মাঝখানে একটা 0 ওহমস এর রেজিস্টর লাগিয়ে দিবেন। ওটা ফিউজের মতো কাজ করবে। 0 ওহমস হ্যাঁ, 0 ওহমস। লেখা থাকে যেটা 0 ওহমস। হ্যাঁ, জি ম্যাক্সিমাম স্যার। জায়গায় আপনি পরিমাপ করলে ওই যে অডিও এসে পাশে যেটা থাকে। এই যে অডিও ইজির পাশে না, এই যে এটাও মূলত 0 ওহমস এর রেজিস্টার, এই দেখেন 0 আর 0 রেজিস্টার। আচ্ছা এই টাইপের একটা রেজিস্টার বসাই দিবেন। ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে একটা বুদ্ধিমানী উপায়, যে আসলে সার্কিটের ক্ষতিও হবে না বা আমি ওবিপিএসি বসাইতেও ছিল না। জি স্যার। আমি জাস্ট বাইপাস করলাম। জি তাহলে এখন দেখেন আমরা এটাকে একটু সেটআপ করি।
এখন আমরা জাস্ট কানেক্ট করব, সবাই দেখেন। এটা মোবাইল না দেখেন আমরা জাস্ট ইউএসবি কেবলটা দিলাম, চার্জ কি নিচ্ছে? জি না, জি স্যার, জি স্যার, জি স্যার। এখন নিচ্ছে। নিচ্ছে 1 ampere। ফোনের চার্জিং লোগো আসবে একটু পরে যদি চার্জ স্যার, আইসে, আইসে। তার মানে ঠিক হইছে না? জি স্যার। এখন কি এটা পোর্ট চেঞ্জ করলে হইতো? জি না, আপনি যদি ওর জিরো থেকে শুরু না করতে করতে গিয়ে ব্যাটারি কানেক্টর মাইপা উল্টা ভাবে যাইতেন, তাইলে আপনি সমস্যা পাইতেন। কিন্তু আমরা কি করছি, শিওর হইছে 1.7 স্যার এখন 9 ভোল্ট দেখাচ্ছে কেন? ফাস্ট চার্জ হইতেছে, কোন ফাস্ট চার্জ সাপোর্ট করে? 9 ভোল্ট মানে কোন ফাস্ট চার্জ? একটু আগে যে আমরা 5 ভোল্টের জায়গায় 9 ভোল্ট পাইতেছিলাম, জি, জি। কারণ কি? ফোন তো ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড। জি স্যার, এটার বিল কত নিতেন? হ্যাঁ, এটার বিল কত? এখন ভালো কথা বলছেন। এটার বিল যেহেতু ফোনের দাম হিসাব করে একটা বিলের একটা ব্যাপার হয়, এইখানে যেহেতু ফোনের দাম কত আর আছে 7,000 টাকা। জি স্যার। আপনি 500 টাকা বিল করলেই আপনার ফোন এনাফ। আপনি করছেন নাকি? ঠিক আছে, 500 টাকা এনাফ। কিন্তু ফোনের দাম যদি এই জায়গায় 50,000 টাকা হইতো, তাহলে এই জায়গায় বিল হয়ে যেত 2,000 টাকা। 2-3 হাজার টাকা। জি। ঠিক আছে, একটা জাম্পার এখানে মানে vary করবে ফোনের দাম, হ্যাঁ, এমন অনেক কাজ। কাস্টমারের এবিলিটি, সবকিছু আপনার মাথায় রাখতে হবে। কারণ আপনি এখন দিন শেষে কষাইগিরি করতে পারবেন না যে ভাই ঠিক হয়েছে আমি টাকা দিয়ে যেতে হবে। এরকম করা যাবে না। পরে মাঝে মধ্যে ফ্রিতেও সার্ভিস দিয়ে দিতে হবে। এই জায়গায় যদি ময়লা থাকতো, ময়লা ক্লিন করে কি আমি টাকা নিতে পারতাম? না স্যার। এটা নিতামও না। ঠিক আছে, এই জায়গায় যদি খুলে দেখতাম ব্যাটারিটা লুজ কানেকশন, এই জায়গায় গিয়ে আমি ব্যাটারিটা লাগাই বলতাম যে ভাই পাওয়ার চার্জিং এসি চেঞ্জ করে দিছি, টাকা দেন। এটা কি বলার কি লজিক্যাল? জি না, ইনকাম করার বহুত উপায় আছে, আপনি চাইলে বহুত ভাবে ইনকাম করতে পারবেন, কিন্তু পথ তো থাকতে হবে লিগ্যাল। আর আকাম করা তো পথভাবেই করা যায়। পথ তো নিজে বানাই দিয়ে দেবে স্যার আগে। হ্যাঁ, নিজে বানিয়ে দেবে, ওই লোকজন আসবে, খালি পথ বানাই দিব আমরা। হ্যাঁ। আমি তখন আসবো রোডে। ব্যাপারগুলো হচ্ছে আপনার আগে তো একটা ভ্যালু তৈরি করতে হবে, নিজের তো একটা জায়গা বানাইতে হবে, এরপর আপনি যা ইচ্ছা করেন। কিন্তু যা ইচ্ছা করলে আসলে দিন শেষে মানুষ ভালো থাকে না। আলটিমেটলি কোনো ইয়ে নাই স্যার। যারা আছে, যারা এক্সপেরিয়েন্স, তারা জানে, যারা মার্কেট প্লেসে আকাঙ্ক্ষা কম করে তারা খুব ভালো নাই, কোনো না কোনো কারণে সে আছে ঝামেলায়। তো এখন আসেন ফল্ট ফাইটারের ব্যাপারটা আমরা মোটামুটি একটু আইডিয়া হয়েছে না? জি এখন রিয়েল লাইফে আসলে এরকম প্রবলেম যখন আসবে, এরকম স্টেপ বাই স্টেপে আপনি যাবেন। কখনোই আপনি লাভ দিয়া চার্জিং এসি উঠাইতে যায় না। প্রথমত আমরা যেহেতু চার্জ হয় না, চার্জিং পোর্ট থেকে শুরু করে ব্যাটারি কানেক্টর সব মাইপা একজনকে দোষ পাইছি, ওই দোষটাকে আমরা ঠিক করে দিয়েছি। এইভাবেই আপনি স্কেমেটিক দেখে ঠিক করতে পারবেন। এখন যদি আমি আপনাকে বলতাম যে এই জায়গায় ভোল্টেজ নাই, চার্জিং ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ নাই, এখন আপনি এটা ঠিক করেন, আমি আপনাদের বোর্ডটা দিলাম, সব যন্ত্র দিয়ে বসাই দিলাম, এখন আপনি কোন দিকে যাবেন, কোন লাইন কার সাথে কানেক্টেড, দেখি আপনি এমনি বুঝবেন? না স্যার। ডায়াগ্রাম ছাড়া কি আসলে বোঝা সম্ভব? জি না। সার্কিট প্রিপেয়ার করার জন্য ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, সাথে সাথে ডায়াগ্রাম বোঝার জন্য নিজের নলেজ ইম্পর্টেন্ট। তাহলে আপনি ওবিপি কি কাজ করে, এটাতে জাম্পার করলে কি সমস্যা হতে পারে, জি স্যার। এই সাধারণ বেসিক তো নলেজই থাকতো না। স্যার, এই ডায়াগ্রাম ইউজ করতে এই যে মান্থলি ফি দেওয়া লাগে না? ইয়ারলি, বছর, 1 বছরের লাগে বছরের সাবস্ক্রিপশন জিনিস করতে পারবো। কত? 2500 টাকা না কত টাকা যেন বলছে? এটা হচ্ছে 2 পিসি যদি আপনি নেন তাহলে 6400 টাকা, দুইজনে আপনি ভাগ করে ব্যবহার করতে পারবেন। আরেকজন এক পিসি যদি নেন তাহলে খরচ বেশি, 4700 বা 800 টাকা। আপনি ভাগে কিনলে আপনার এখানে 3400-500 টাকার মধ্যে এক পিস আপনি নিয়ে নিতে পারবেন। কিন্তু সিঙ্গেল কিনতে গেলে আপনি বেশি ঝামেলা করবেন। তাইলে তো বছরে 4,000 টাকা, ওইটা কিছুই না। এটা কিছুই না, আপনি কিছুই একটা প্রবলেম ঠিক করেই তো আপনি কোম্পানি দিবেন। বছরে 4,000 কিছুই না স্যার, কিছু না। ঠিক আছে, 4,000। তো কনসেপ্ট কি সবার মোটামুটি জি ক্লিয়ার? স্যার, clear। এখন আসেন প্র্যাকটিক্যালি আমরা একটা চার্জিং পোর্ট চেঞ্জ করতে গেলে ধরেন আমার এই পোর্টটাই খারাপ হতো সাপোজ, তাইলে এটা কি আমার পরিবর্তন করে দিতে হইতো না? জি। এখন আসলে এটা পরিবর্তন করতে গেলে কি কি জিনিস আমার মাথায় থাকবে এবং কি কি স্টেপ আমার ফলো করতে হবে, এই জিনিসটা আমরা আগে বুঝবো, এরপরে সবাই প্র্যাকটিক্যাল করব। রিয়েল লাইফে যখন আপনি একটা চার্জিং পোর্ট রিপেয়ার করতে যাবেন, এরকম ইউভি গ্লু দেওয়া থাকবে। এই গ্লুটা কিভাবে কাটবেন, গ্লুটা নিয়ে অনেকের মাথার মধ্যে অনেক টেনশন থাকে যে এটা কেমনে কাটে, এটা মানে টান দিয়ে উঠে ফেলাম, বর্ষা দিয়ে বলে না? না স্যার। শটগান দিয়ে চলবে, কিন্তু এখানে হিট বা টেম্পারেচার আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে যদি ফার্স্ট টাইম আমি টেপ মানে এই ইউভি গ্লু কাটার জন্য 300 ডিগ্রি 400 ডিগ্রি সেলসিয়াস দেই, সেটা আমার বোর্ডের জন্য ক্ষতিকর। আমি এখানে রাখবো মাত্র 200 অথবা তারও কম। আমার শুধুমাত্র এই পেস্টটা কাটা দরকার, আর কিছু না। ঠিক আছে, আমি জাস্ট কি করছি দেখেন 200 তে হিট রাখছি,
এবং এই হিটে কিন্তু আমরা কোনো কিছু বলবে না, শুধুমাত্র কি হবে দেখেন এটা এমন শক্ত অবস্থায় আছে না, জি যখন একটু হিট পাবে তখন দেখবেন নরম হয়ে গেছে। এই দেখেন আস্তে আস্তে কি নরম জি হচ্ছে না? স্যার জি। এখন আমি এটাকে একটু কাটার ট্রাই করবো। স্যার নাইফ দিয়ে নাইফ দিয়ে কাটানো দরকার, কিন্তু যেহেতু আপনাদের কাছে নাইফ নাই, আমিও নাইফ ব্যবহার করতেছি না। এবং এই কালো আঠাটা একটু শক্ত, একটু ওর বলতে সময় লাগে। আর এটা হিট রেজিস্ট্যান্ট করে স্যার? কোনটা? এটা স্যার গ্লু যেটা গ্লু হিট হিট কি রেজিস্ট্যান্স করে স্যার এটা? ও তাপ একটু হলেও অ্যাবজর্ব করে, Absorb করে। হ্যাঁ একটু কম। তাহলে আমরা টুইজার দিয়ে আস্তে আস্তে করে লাইনটাকে কি করবো, জাস্ট খুলে ফেলবো, আর কিচ্ছু না। এখানে ব্লেড দিলে সবচেয়ে ভালো, ব্লেড দিয়ে আপনি একটা টান দিতে পারতেছেন, কিন্তু আমরা ব্লেড যেহেতু আছে তাও আমরা একটু টুইজার দিয়ে একটু চাপ দিয়ে দিই। কারণ স্যার আমাদের স্যার টুইজার এবং অনেক সময় কিন্তু এখানে কিছু কম্পোনেন্ট থাকে, খেয়াল রাখবেন জি স্যার, জি। কম্পোনেন্ট থাকে, কম্পোনেন্ট আগুন আছে। নিচে এই জন্য আপনি কি করবেন, এই সোজাসুজি যাওয়ার ট্রাই করবেন। এই যে দেখেন আমরা কিন্তু সোজাসুজি গেছি, আমাদের টার্মিনাল কিন্তু ভিজিবল দেখা যাচ্ছে না। জি এখানে যেই টুল দরকার ওই টুল দিয়ে করলে আপনার এই জায়গায় কোনো ধরনের ক্ষতি হবে না। আমরা টুইজারই সব চালাই দিতেছি সরকারি দরে। দেখেন একটু প্রেশার লাগছে, কিছু দিচ্ছেন। ওকে, আমাদের এটা কি পুরো ডিসলোকেটেড হয়ে গেছে না আমাদের জায়গা থেকে? জি এখন আমাদের এই কম্পোনেন্টটাকে তোলার জন্য সে প্রস্তুত। এখন কম্পোনেন্ট তোলার আগে কয়েকটা জিনিস ফলো রাখবেন। আমাদের কিন্তু কোনো কম্পোনেন্ট যায় না, এই একটা আছে। এইখানে দেখেন এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে না, জি এর মধ্যে চকচক করে, উল্টা পাশে উল্টালে দেখেন তো কি আছে, মাইক্রো মাইক্রো। এবং জি এই স্যার। জায়গায় অনেকগুলো কানেক্টর আছে, এগুলোর মূলত এক একটা সুইচিং বা আলাদা আলাদা টেস্ট পয়েন্টের জন্য অ্যান্টেনার মতো, ঠিক আছে। এখন আপনি যখন হিট দিবেন, এটা হিপাসও গ্লু দিয়ে রাখছে, কত সুন্দর দামি বোর্ড, ঠিক আছে। তো এই বোর্ডটা যখন আপনি তুলতে যাবেন, এই কম্পোনেন্টগুলো যাতে না খুলে যায়, এই জন্য নিয়ম হচ্ছে পিসিবি স্ট্যান্ডে বসানো। কিন্তু আমরা এই নিয়ম মানবো না, আমরা এই নিয়মের বাইরে গিয়ে কাজ করবো। এখন এই কম্পোনেন্ট যদি একটা দুটো খুলেও আমরা পরবর্তীতে আবার বসাই দিই, কিন্তু প্রথম দিকে যদি আমি শক্তভাবে বুক করে ফেলাই, আমার যদি রিয়েল বোর্ডে একটা ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু আমার এই হিসাবটা থাকবে না। এই জন্য আমি এটাকে এইভাবে উঠানোর ট্রাই করবো। আমার এখন টার্গেট হচ্ছে এই সাইড দুইটাকে মেল্ট করা, আর কিচ্ছু না। তাহলে স্যার আমরা মাইক্রো বলে ছিদ্র কিন্তু বুঝালাম দরকার। এটাকে আপনি কভার করে নেবেন 100%। এটা সবার জন্য আগে একটা সতর্ক বার্তা। জি, চার্জিং পোর্ট ঠিক করতে গিয়ে কথা বললে সাউন্ড যায় না, এরকম প্রবলেম কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে যে চার্জিং পোর্ট চেঞ্জ করছিলাম ওমুখে দিয়ে আমার কথা বলে ওদিকে কিছু শুনতে পায় না। তখন আপনি এক কথা বুঝে নেবেন যে ঠিক করছে সেই জিনিসটা ইগনোর করে গেছে। আপনার কাজ হচ্ছে এটাকে সুন্দর করে কি করবেন, কভার করে নেবেন। জি, স্যার। অথবা আমরা যখন কাজ করবো, আমরা এই জায়গায় হিট যাবে না, এইভাবেই সিস্টেমে আমরা কাজ করতে পারি। জি। অনেক সময় দেখবেন আপনি চাইলে এখানে একটা স্টিলের কোনো একটা কিছু দিয়ে রাখতে পারেন, একটা পয়সা দিয়ে রাখতে পারেন, তাইলে জি। এখানে হিট পৌঁছাবে না। আমরা এখন কি করতেছি, এমন ভাবে এখানে হিট দিব যাতে ওইদিকে না যায়, এবং আমরা ফ্লাক্স পেস্ট ওইদিকে দিবই না। আমরা এইদিকে একটু দিয়া কোনো মতে মানে দায় সারা দিয়া এখন আমরা হিট দিব। আবার হিট আগের পর্যায়ে 350। এখন আপনি কি করবেন, জাস্ট প্রত্যেকটা সাইডকে আপনি মেল করানোর ট্রাই করবেন। স্যার ইয়ার কত দিচ্ছেন? এর আছে 60 80 আছে আমার। আপনি যখন মেল্ট হবে তখন দেখবেন এটা নড়াচড়া করবে এবং এখানে সব কালারফুল হয়ে যাবে, ঠিক আছে। এই যে নড়তেছে না, এখন নড়ার সময় মূলত এখানে আমাদের একটু সমস্যা, আমরা একটু ধরে নিলাম আমি, ঠিক আছে। এবং আপনি চাইলে এইটাকে লক করার জন্য আপনি নিচ থেকেও নিয়ে নিতে পারেন, মানে এইভাবে ধরে ধরে নিতে পারেন। এই যে ধরছি না, এই যে গরম অবস্থায় আমি বোর্ডটা ঘুরেছি, নিচে দেখবেন যে দুই একটা অ্যান্টেনা ঘুরে গেছে হিট পায়া। এখন আমরা কি করতেছি, এখান থেকে ধরে জাস্ট আগে একটু প্রিন্ট করে নিব। যখন গরম হবে এখান থেকে আমরা জাস্ট এখান থেকে দিয়া এই টার্মিনালটাকে আমরা জাস্ট উপর থেকে লিফট করার ট্রাই করব। কিন্তু গায়ের জোরে টানার দরকার নেই, ও অটোমেটিক উঠে যাবে যদি কোনো মেল্ট হবে। অনেকে দেখি স্যার নিচ থেকে দেয়, নিচ থেকে। হ্যাঁ, আপনি উপর নিচ যেভাবে দেন, আর আমি যদি উপর নিচ থেকে দিতাম আপনি তো দেখতে পারতেন না, কারণ তাহলে তো মাইক্রোস্কোপে আমি নিতে পারতাম না এটাকে। এর নিচের ইনপুট গুলো মনে হয় একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা,
ইউভি বোর্ডে আটকে ছিল। এখন এই যে দেখছেন এই একটা খুলছে না, জি এটা মূলত এই নিচের এই জায়গায়, ঠিক আছে, এটাকে আমরা পরবর্তীতে বসিয়ে দিলাম, আমরা সাইডে রেখে দিলাম। ওই যেহেতু বোর্ড গরম ছিল আমরা বোর্ড নাড়াচাড়ার ক্ষেত্রে এটা, দুই টেন্ডার খুলে আছে। ঠিক আছে, দুইটা নড়ছে, জি স্যার। এটা নড়ছে, এটার সমস্যা নেই, এটা পরে আমরা বসিয়ে দিব। এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটাকে ক্লিন করা প্রথমত। জি স্যার। তাহলে ক্লিন করার জন্য আমরা প্রথমত কি করব, এই ঝামেলার জন্য এই বোর্ড সবাই চেঞ্জ করতে চাই। জি স্যার, অনেক ঝামেলা এগুলো। তারপর প্র্যাকটিস করেন, শিখেন, তারপরে তা তো অবশ্যই শিখবো। পরে আপনি কি করে দিবেন, চেঞ্জ করে দিবেন কাস্টমারকে। কোটের দাম 4 টাকা 5 টাকা। বুক চেঞ্জ করে বাহ বাহ। ওকে, আমরা সোল্ডার করে নিছি। আরে বলছি এখন আমরা ডিসোলার করে দেব। টাকা বেশি ইনকাম করতে হবে না, কাটিং ক্লাসটা কে নিয়েছিলেন? সব বুট কিনতে গেলে তো টাকা একটা লাগবে, এইটা আবার সেইটা দিয়ে ওইটা ঠান্ডা লাগে। আমি এই জন্য এইটা করি। এখন দেখেন ক্লিন করার জন্য আমরা কি করতেছি, ডিসোল্ডার মিটটা জাস্ট জি স্যার। সব ক্লিন হয়েছে না? হুম। এখন আমরা একটু ওয়াশ দিই। হ্যাঁ, মোবাইলটা রাখেন, ক্লাস দেখেন। বন্ধ বন্ধ বন্ধ। দেখেন আমাদের মোটামুটি ক্লিন হয়েছে না? জি স্যার। এবং আমাদের মাইক্রোফোনে কিন্তু হিটও যায় নাই এবং কোনো ধরনের Cleaner ও যায়নি। ক্লিনার কিছু যায় নাই। জি স্যার। একটু যদি মাথায় রাখেন ওর কথা মনে থাকে তাইলে আর কিছু যাবে না। তাহলে ক্লিনার গেলেও নষ্ট, তিনার গেল নষ্ট। ওর মধ্যে বাতাস গেলেও নষ্ট। নষ্টই। ঠিক আছে, এই যে- এখন আমরা কি করব, সুখ করতে দিন। আমরা এই পোর্টটাকে আবার বসাই দিব, যেহেতু আমাদের কাছে আর পোর্ট নাই। আমরা এটা জাস্ট কি করব, এখন যদি এখানে কোনো এক্সট্রা কোনো আমি কিছু থাকতো আমরা এভাবে সরাই নিতাম, একটু ক্লিন করে নিতাম। দিবে দিবে। ঠিক আছে, দিছে স্যার। এখন আমরা প্রথমত এখানে একটু টার্মিনাল তৈরি করে নিব। টার্মিনাল ছাড়া কিন্তু আবার এখানে বসাতে গেলে কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট হবে না, উঁচা নিচে হয়ে যাবে। ঠিক আছে না? জি স্যার। এখন আপনি কি করবেন, জাস্ট কম্পোনেন্টটা নেবেন। এই যে এইগুলোর জন্য হলো ইয়ের দরকার স্যার, সোল্ডারিং ওয়্যার। সোল্ডারিং ওয়্যার হলে সুন্দরভাবে। সুন্দরভাবে, হ্যাঁ। জি স্যার। এখন আপনি ওই কম্পোনেন্টটাকে ওর যে পজিশন ছিল ওই পজিশনে আপনি আগের মতো করে আবার বসাই দিবেন। ঠিক আছে, এইখানে যদি এই কম্পোনেন্টের কোনো একটা টার্মিনাল যদি একটু ডিসলোকেটেড হয় তাহলে কিন্তু উঁচু নিচে হবে। এই জন্য আমরা আগে ওর পোলারিটি দেখবো, ওরে জায়গা মতো লক করবো। এই যে দেখেন লক হয়েছে না? জি জি। এখন লক হওয়ার পরবর্তীতে আপনি চাইলে এখানে হট গানও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে আয়রনও ব্যবহার করতে পারেন। জি স্যার। আয়রন ব্যবহার করতে গেলে আপনার নর্মালি কি করতে হবে, এটাকে ম্যানুয়াল সোল্ডার করে নিতে হবে। এখানে আমাদের এই এই জায়গায় একটু প্লাস্টিকে আমাদের ঝামেলা করছে। এখানে ইউনিট ছিল, ওগুলো তো আপনি চেঞ্জ করলে তো নতুন করে বসাই দিবেন। স্যার ওই জায়গায় আরেকটা তো শোনানো। পুরো মনে দিছি, একটা আছে লাগাই দিবেন। স্যার আগে দিয়েছিলেন না তো? হ্যাঁ, কত কাজ আছে এত লাগেনি, এত নিতে থাকাই ভালো। কাজ দেখেন আগে। পুরোপুরি বসছে না?
জি স্যার। টার্মিনাল আলকা ডিসলোকেটেড হইলে স্যার হবে না স্যার। হ্যাঁ, না তাহলে তো কানেকশন হবে না। এখন আপনি চাইলে হট গান ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এখানে তাড়াতাড়ি ব্যবহার করতে হবে। আয়রন ব্যবহার করতে দাদা পারেন। আমার স্যার সরি সরি soldering iron। সরি সরি না না আপনার ইয়েটা হইছে কই আপনি ওইটা দিয়ে শিখে আসছেন, তাহলে আমার যার কারণে মনে হলো নাই আপনার মাথায় এটাই সেট হয়ে গেছে। আস্তে আস্তে যাবে, প্রবলেম নেই। জি জি একবার হয়ে আসছে আর আস্তে আস্তে একদিনে কি কেউ 1.5 মাস হয়ে গেছে বিশ্ব স্যার। প্লেয়ার হয়ে যেতে পারবে? ও আস্তে আস্তে এখন দেখেন আমরা তো এরকম কি কি করতেছি, এই লোক শত্রু আমার পাশে হইছে। এইভাবে ওকে অ্যালাইন করে আমরা আয়রন দিয়ে আজকে বসানোর ট্রাই করবো। হট গান দিয়ে তো সবাই বসাতে পারেন। জি স্যার। এখন আয়রন দিয়ে বসানোর জন্য দেখেন আমরা জাস্ট কি করছি, ওরে ওর জায়গা মতো লক করে এটা মানে আয়রন দিয়ে খুবই অভাব। আপনি যা দিয়ে বসান। আমি একদিন আয়রন দিয়ে সোল্ডারিং আয়রন হট গান দিয়ে দেখাইছি, আজকে দেখাই দিলাম আয়রন দিয়ে। এখন আমরা এই টার্মিনালগুলোকে আগে লক করে নিব। জি স্যার। সুন্দর বড় হয়ে দেখছি দেখছো না? ভিডিও দেখছি অবশ্যই দেখছো না? দেখে সুন্দর হয়ে গেছে। দেখতে পারছো অবশ্যই। এই যে ভিডিওটা হয়ে গেছে আর এক হয়ে গেছে। ওটাই করবো পরে করবো। ওটা দুই একটা এক হইলে আমরা কিভাবে খুলবো ওটাও দেখবো না, সমস্যা নেই। এখন এরকম না করে আমরা চাইলে কিন্তু ডিরেক্ট হট গান দিয়ে হালকা করে বসে দিতে পারতাম, কিন্তু আমরা ওটা না করে কি করলাম, আয়রন দিয়ে বসাই দিই। আয়রন দিয়ে ট্রাই করলাম। আপনি যদি হট গান ব্যবহার করতে চান তাহলে কি করবেন, এইখানে হট গান নিয়ে জাস্ট হিট দিবেন, হালকা করে চাপ দিবেন, তাইলেই বসে পড়বে। এখন দেখেন সুজা স্যার আমাদের কি দুই তিনটা লাইন একত্র হয়ে গেছে না? জি স্যার। এরকম অনেকের হবে, তখন কি করবেন, এই যে ডিসঅর্ডার উইকটা নেবেন, ডিসঅর্ডার উইকটা নিলাম, উইকটা নিয়ে জাস্ট এখানে একটা ট্যাপ, ঠিক আছে? জি স্যার। এরা যদি না করতাম তাহলে আমাদের আরেকটা অপশন ছিল কি পদ্ধতি, হটগান নিবেন, হটগান নিয়ে এখানে হিট দিবেন, হিট দেওয়ার পরবর্তীতে মানে দুইটা ওয়াই আমি আপনাদের দেখাই দিচ্ছি একবারে, আর উঠাইলাম না। এখানে জাস্ট কি করবেন, এইভাবে হিট দিতে থাকবেন, ও যখন মেল্ট হবে, ওর নিচে তো আমরা আগেই টার্মিনাল বানাই নিছি, এই যে দেখেন বসে যাবে, ঠিক আছে? ওগুলো তো নিচে আমাদের একটু গ্যাপ কম হয়েছে। অলমোস্ট আমাদের বসে গেছে, কানেকশন হয়ে গেছে। যদি কোনো কানেকশন এরকম মনে হয় যে একটু ফাঁকা আছে, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল সোল্ডার করে দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা না। এই যে ম্যানুয়াল সোল্ডার করে দিতে পারবেন, তখন লাইনগুলো কি হবে, ম্যানুয়াল কানেকশন হয়ে যাবে। আর আপনি চাইলে হট গান ব্যবহার করতে পারেন, কিন্তু হট গানে জ্ঞান বুঝতে হবে না। নাটক করতে সবাই কি বুঝতে পারছেন? জি এখন কি প্র্যাকটিস করতে পারবেন না? জি ইনশাল্লাহ। শুরু করেন। শুরু করেন সবাই। স্যার ব্লাড টেস্ট লাগবে। সামনে দেখেন স্যার, ফ্লাক্স সব